নমস্কার। যাত্রা শুরু করার পূর্বে বিষ্ণুলোক অপেরার পক্ষ থেকে কয়েকটি ঘোষণা। যেসব বাঁশের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে সেগুলিকে কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে নাটক শোনার বা শোনানোর দুই অসুবিধে হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো আলো নিভবে। কেউ লেজার লাইট বা টর্চের আলো ফেলবেন না। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার জন্য যে দুটি রাস্তা রয়েছে ওই রাস্তা দুটি সব সময় পরিষ্কার রাখবেন। আয়োজক মণ্ডলীর কাছে অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি আপনারা কোনো কারণেই ব্যবহার করবেন না। যদি কোনো বিশেষ প্রচারের প্রয়োজন হয়ে থাকে যাত্রাপার্টি সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আরো একটি বিশেষ ঘোষণা, আগামী 1429 সালে বিষ্ণুলোক অপেরা দর্শক দরবারে নিয়ে আসছেন সুকান্ত মুখার্জি রচিত, নির্দেশিত এবং অভিনীত এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সংসারে শয়তান দুয়ারে ভগবান। সংসারে শয়তান দুয়ারে ভগবান। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। নমস্কার। পরম পুরুষ যোগবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, বাবা ভীমদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুধু দর্শক মণ্ডলী, আয়োজক মণ্ডলী এবং স্থানীয় প্রশাসনকে বিষ্ণুলোক অপেরার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। অর্ডার, অর্ডার, অর্ডার। এত দ্বারা জানানো যাইতেছে যে আসামি রণবীর রায় খুন, ধর্ষণ এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাই ভারতীয় দণ্ডবিধির 302 এবং 176 ধারা অনুযায়ী আসামি রণবীর রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। মানি না, এই বিচার আমি মানি না, এই আইন আমি মানি না। এতদিন ধরে আমি বিচার করেছি, এই বিচার মানবো না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কে তুমি? আমার দিকে তাকিয়ে এমন করে হাসছো কেন? কে তুমি? সুবর্ণ শেখ, কি বলছো? তোর ঠিক সাজা হয়েছে। তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে। কে তুই? এরিনা, কেন এসেছিস? তুই তো আমাকে ঘৃণা করে প্রলয়ের সঙ্গে চলে গিয়েছিলি। তুই তো চেয়েছিলি আমার কঠোর শাস্তি হোক, তাহলে কেন এসেছিস? ও, তোর দাদা কেমন আছে দেখতে? এই দেখ না, দেখ, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। এরিনা, তোমাকে বাঁচাবো। এরিনা শোন, এরিনা যাস নে, এরিনা, এরিনা। একই রণবীর বাবু, আপনি এভাবে চিৎকার করছেন কেন? রণবীর বাবু, রণবীর বাবু, কি হয়েছে রে? একটা দুঃস্বপ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রণবীর বাবু, এখানে বেশি দিন থাকলে হয়তো বাধ্য উন্মাদ হয়ে যাবো। আপনি আমাকে বাঁচান স্যার। আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেবো। বলুন, বলুন কত টাকা লাগবে? আমার গাড়ি বাড়ি সমস্ত সম্পত্তি সবকিছু আমি আপনার নামে লিখে দেবো। শুধু এই নরক যন্ত্রণার হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন। আপনি শান্ত হন, শান্ত হন রণবীর বাবু। না, আমি শান্ত হতে পারছি না। আমি বাঁচতে চাই, এই পৃথিবীর সমস্ত সুখ ভোগ আমি করতে চাই। দেখুন, এখানে যারা আসে তারা সবাই আপনার মতো যন্ত্রণায় ছটফট করে। না 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 না, আমি করব না। আমার টাকা আছে, টাকা। আপনি ভুল করছেন। টাকা দিয়ে আইন কেনা যায় না। তা আপনি কি এমন অপরাধ করেছিলেন যার জন্য আপনার এত বড় শাস্তি হলো? বলেছে জেলার সাহেব, আমি অনেক অপরাধ করেছি। তাই তো জীবনের প্রতিটি মুহূর্তে আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আমার বোনের স্মৃতির সিঁদুর কেড়ে নিতে চেয়েছিলাম। বলছেন আপনি? আমি সুবর্ণর জীবন থেকে রোহিণীকে কেড়ে নিতে চেয়েছিলাম। বলবো জেলার সাহেব, আপনাকে আমি সব কথা বলবো। আমার পাপের কথা বলে আমি একটু মানসিক শান্তি পেতে চাই, শান্তি পেতে চাই। চলুন, ওই দিকটাই গিয়ে একটু বসা যায়। চলুন, বলুন। আমার বারে ডান্সারের কাজ করতো রোহিণী নামে একটি মেয়ে। সেদিন রাতে
রচনা ও নির্দেশনায় সুকান্ত মুখার্জি, সুর প্রচলিত, নৃত্যে মাস্টার জনি, আবহ মাস্টার বাপি, আলো মধুমিতা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শক্তি মাইতি, ধ্বনি প্রিয়া সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মিস্টার সঞ্জয়, পরিবেশনায় মা কালীর আশীর্বাদ ধন্য বিষ্ণুলোক অপেরা। শুরু করছি দিবাকর মন্ডল ও অশোক কুমার মন্ডল প্রতিষ্ঠিত, অজয় কুমার মন্ডল প্রযোজিত এবং দেবু অধিকারী পরিচালিত চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা সুব্রতা এবং চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত যাত্রার সুপারস্টার গায়ক নায়ক সঞ্জীব চ্যাটার্জি তৎসহ প্রহর নায়িকা তনুশ্রী এবং দুর্ধর্ষ খলনায়ক মিস্টার বাবলু অভিনীত এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা চেনা সংসার অচেনা মানুষ। চেনা সংসার অচেনা মানুষ, চেনা সংসার অচেনা মানুষ। Ladies and gentlemen, welcome to Hotel Olivia. Now we are presenting a wonderful evening for you. এখন মঞ্চে আসছেন সেই স্বপ্ন সুন্দরী মিস রোহিণী। एक तो कम जिंदगानी उससे भी कम है जवानी, एक तो कम जिंदगानी उससे भी कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, मुझे होश में आने लगा। प्यारी दो प्यारी लो, प्यारी लो प्यारी लो, ओ प्यारी लो प्यारी लो, ओ प्यारी लो प्यारी लो प्यारी लो प्यारी लो। বাবা অপূর্ব অসাধারণ, কনগ্রাচুলেশন রোহিণী। আজ তুমি আমার হোটেলের সমস্ত কাস্টমারদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছ। থ্যাংক ইউ স্যার। না না স্যার না রোহিণী, আজ থেকে তুমি আমার নাম ধরে রাখবে। না স্যার, তা হয় না। আমি একজন সামান্য ডান্সার, আপনি একজন নেতা, এই হোটেলের মালিক। একজন কর্মচারী কখনো তার মালিকের নাম ধরে ডাকতে পারে না। হ্যাঁ, মালিক হিসাবে আমার তো একটা অধিকার থেকেই যায়, তাই না? তাই তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। অবশ্য এর জন্য তোমাকে আমি মোটা টাকা দেবো।
আপনি ভুল করছেন স্যার, টাকার অঙ্কে সবাইকে মাপা যায় না। যায় যায়, টাকা দিয়ে এই পৃথিবীতে সবকিছু করা যায়। মানুষ গড, যার টাকা আছে তার সব আছে সব। স্যার, টাকা দিয়ে গুন্ডা লাগিয়ে হয়তো ভোটে জেতা যায়, বুথ দখল করা যায়, কিন্তু কোনোদিন কারোর ভালোবাসা পাওয়া যায় না। তো ভালোবাসার অভিনয় তো করা যায়। কি বলছেন আপনি, এটা পরিষ্কার করে বলবেন? বলছি এত তাড়া কিসে? এই তো সময় শুরু হয়েছে। শোনো রোহিণী, এখন একটা মুরগি আসবে, আমি চাই তুমি তোমার রূপ যৌবন দেখিয়ে তাকে বশ করো। কি বলছেন কি আপনি? আমার পার্টির কর্মী অনুরাধা সেনের ছেলে প্রলয় সেন, আমি ওদের পুরো সম্পত্তিটা চাই। তার জন্য আমাকে কি করতে হবে? তোমাকে খুশি করে দেবে ও যা চাইবে। আপনি ভুল করছেন স্যার, এই কাজ আমি করতে পারবো না। একটা কথা মনে রাখবেন স্যার, আমি একজন ডান্সার, কোনো দেহ পোষায়নি নয়। দরকার হয় এই চাকরি আমি ছেড়ে দেবো। তুমি চাকরি ছাড়লেও আমি তো তোমাকে ছাড়তে পারবো না রোহিণী। আর তাছাড়া হোটেলে নাচতে এসে এত সতীত্ব নিয়ে মাথা ঘামালে চলে না ডার্লিং। আপনি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। এখন এই হাতটা তোমার শরীরের কোথায় কোথায় পৌঁছে যেতে পারে তা তুমি জানো? এখনই তোমাকে আমি ছাড় জানোয়ার, পশু। আপনি একজন নেতা, দেশের সেবক, এই আপনার চরিত্র। এই শয়তানি! রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। তোরা তো সাহস, তুই আমার গায়ে হাত দিস? আজ তোকে আমি ছেড়ে দিন আমাকে স্যার, ছেড়ে দিন। প্রথমে তোকে ভোগ করবো, তারপর তোকে মেরে তোর লাশটাকে আমি হাবিস করে দেবো। তাই তুমি বলছিলাম কিছু নেই রণবিতা, আমি এসে গেছি। আরে এসো এসো প্রলয়, এই নাও ধর। ছেড়ে দিন আমাকে। আজকে রাতটা তুমি রোহিণীকে এনজয় করো, কিন্তু আমার টাকা এই নিন দাদা। ছেড়ে দিন বলছি আমাকে। ভেরি গুড, তোমরা এনজয় করো, আর আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। স্যার যাবেন না, আমার কথা শুনুন স্যার, যাবেন না। লজ্জা পাচ্ছ রোহিণী, আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন? একবার চেয়েই দেখো না। পারবেন আমাকে আপনার বাড়ির বউ করে নিয়ে যেতে? কি হলো, হাসছেন কেন? পারবেন না তাই তো? যুগ যুগ ধরে আপনারা অর্থাৎ পুরুষেরা বাড়িতে একটা করে বউ রাখবেন, তাকে ভালোবাসবেন, আর মাঝে মাঝে আমাদের মতো মেয়েদের শরীরটাকে নিয়ে খেলা করবেন। এই হোটেলে না হয় পারে, আমাদের মনুষ্যত্বের কোনো দাম দেবেন না, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বেন, হিংস্র নখ দিয়ে আমাদের জীবনটাকে কত বিখ্যাত করে দেবেন। তোমাদের মতো মেয়েদের নিয়ে স্ফূর্তি করা যায়, কিন্তু বিয়ে করা যায় না ডার্লিং। কোনোদিন বউয়ের আসনে বসানো যায় না। তাছাড়া তোমার এই শরীর অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে। তাই কাছে এসো, আমাকে ধরা দাও, আমাকে ধরা দাও। কি করছেন বলে বাবা, আমাকে ছেড়ে দিন। না রোহিণী না, আজ আমি তোমাকে ধরবই, তোমাকে আমায় ধরা দিতেই হবে। তোমার নাচ আমাকে পাগল করে দিয়েছে। তাছাড়া আজকালকার দিনে এটা কোনো ব্যাপার নয়। কাছে এসো, আমাকে ধরা দাও। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে তোমাকে একবার আমি বন্ধুগণ, আপনারা একটু শান্ত হয়ে বসুন। আমাদের অনুষ্ঠানের এখনো অনেক বাকি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানকার দেশ দরদি নেতা, বিজনেস ম্যাগনেট রণবীর রায়। তার আগে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন এখানকার পার্টির কর্মী তথা মহিলা সমিতির কর্ণধার শ্রীমতী অনুরাধা সেন। আমি অনুরাধা সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্নগো, তোমাকে আমরা লুধিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। অর্থাৎ নারীরা ধর্ষিত হচ্ছে। এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মেয়েরা এখন পুরুষদের হাতের খেলার পুতুল। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানকার বিজনেস ম্যাগনেট, দেশ দরদি নেতা রণবীর রায়। আমি রণবীর বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি সমাজ ব্যবস্থা আজ কোথায় চলে গেছে।
এই নারী স্বাধীনতার যুগে নারীদের উপরে কি অত্যাচার। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি আগামী ইলেকশনে জিতি, তাহলে এইসব জঘন্য কাজের সঙ্গে যারা যুক্ত তাদের আমি কঠোর শাস্তি দেব, আর তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে তো সবার আগে আপনার ফাঁসি হওয়া উচিত রণবীর বাবু। কে তুই? পোশাকটা দেখেও চিনতে পারছেন না, নাকি চিনেও না চিনার ভান করছেন? তুফান মুখার্জি এখানে কি করতে এসেছে? এইসব চাইতে এসেছে হিসাব। আজ পর্যন্ত কটা মেয়ের সর্বনাশ আপনি করেছেন? আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেন তুফান বাবা। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছেন আপনারা। আপনি অনুরাধ হোসেন এখানকার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একজন জননেত্রী। গতকাল রাত্রে আপনার ছেলে প্রণয় সেন আর এই রণবীর বাবু মিলে একটা মেয়ের চরম সর্বনাশ করেছে। কি বলেন? আমার ছেলে প্রলয়? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমার ছেলে আমার কাছে কোনোদিনই করতে পারে না। এই পুলিশ অফিসার আমাদের নামে মিথ্যে অপপ্রচার করছে। ওর একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। এখনকার মতো সভা এখানেই শেষ, আপনার বাড়ি যান। এসো রসরাজ, আসুন অনুরাধা দেবী। দাঁড়ান, যাবেন না, আপনারা কেউ যাবেন না। বন্ধুগণ, আপনারা আমার একটা কথা শুনুন। চুপ শালা বন্ধুগণের বাচ্চা, শালা ঘুষখোর পুলিশ। রণবীর রায়, আমি আইনের রক্ষক তুফান মুখার্জি। এই পশ্চিমবাংলার কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সংসারে আপনারা যে আগুন জ্বালাতে চাইছেন, আমি কিন্তু তা হতে দেব না। বিশ্বের কঠিন পথে গ্রামের মাঠে ঘাটে সরকারের নয় পোশাকটা পরে ঘুরে বেড়াই। আপনাদের সমস্ত দুর্নীতির জাল আমি ফাঁস করে দেবই, ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো আপনাদের সমস্ত বেয়াদবি। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো এই বিশ্বের জঞ্জাল। তার আগে আমি করে দেবো তোমার সব পাঞ্চাল। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। রহিনীদি, 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 এই যে রহিনীদি, তুমি একদম ভয় পেও না। গতকাল রাত্রেই রণবীর রায় আর প্রলয় সেন তোমার কি ক্ষতি করেছে তুমি বলো। এই শয়তানদের মুখোশটা তুমি খুলে দাও। যা হয়ে গেছে সব ভুলে যাও মা। আমি স্যারকে বলে তোমাকে একটা মোটা অঙ্কের টাকা পাইয়ে দেবো, যা পেয়ে তুমি সারা জীবন পায়ের উপর পা রেখে বসে বসে খেতে পারবে। বলো রহিনীদি, তুমি বলো। এই শয়তানটা আর এই অনুরাধা সেনের ছেলে আমার চরম সর্বনাশ করেছে। আমি রণবীর রায়ের বাড়ি কাজ করতাম, সেখানে এই শয়তান আমাকে ওই প্রলয় বাবুর হাতে তুলে দেয়। সেখানে আমাকে মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন, এই মেয়েটা আমার কাছে প্রচুর টাকা দাবি করে। আমি দিতে না পারায়, না মানে তবু আমাকে 50,000 টাকা দিয়েছি। তবু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। শুনুন, আমি বলছি শুনুন, আমার মনে হয় এই মেয়েটি মানসিক ভারসাম্যহীন। তা না হলে নিজের সম্পর্কে এত বড় কথা কেউ বলতে পারে না। চুপ করুন, একদম মিথ্যে কথা বলবেন না, একদম শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করবেন না। আপনার সম্পর্কে এখানকার মানুষ সব জানে। রাজনীতি করার নাম করে আপনি দলের মেয়েদের দিয়ে অসৎ পথে পয়সা রোজগার করেন, পোশাক গুন্ডাদের দিয়ে তোলা তোলেন। অস্বীকার করতে পারবেন, অনেক মেয়ের দারিদ্রতা সুযোগ নিয়ে আপনি তাদের নোংরা পথে ঠেলে দেন না। কি ম্যাডাম, আপনার এই সমাজ কল্যাণ করে মুখোশটা সবার সামনে খুলে গেল তো? স্যার, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এরপর পুলিশ, তার উপর জনগণের পেঁদা নিখে মরতে হবে। তাছাড়া সত্যি সত্যি তো আপনি ওই মেয়েটার ব্যবস্থা করেছেন। আর রসরাজ হচ্ছে নাকি? তোমাকে যেটা বলেছিলাম সব ব্যবস্থা করে রেখেছে স্যার। তাহলে তো ওকে দিয়ে রণবীর বাবু একেবারে বৌবা হয়ে গেলেন নাকি? বাঁচার জন্য নতুন কোনো ফন্দি আছে? না, মানে আমি বলছিলাম যা বলার কোটে গিয়ে বলবেন। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কি জানেন এই মুহূর্তে আপনাকে বদলি করে দিতে পারে? ওসব ভয় আপনি আমাকে দেখাবেন না। চলুন। তুমি ভুল করছো। আসুন, আসুন প্রদীপ বাবু, আসুন। দাদা তুমি আসতে বাধ্য হলাম। কি আরম্ভ করছিস তুই? একজন ভালো মানুষের নামে এইসব অপবাদ দিয়ে কিলা? ঠিকই তো, ঠিকই তো। এনার মতো লোক হয় না। এইসব তুমি কি বলছো দাদা? এই কি বলছি? বলুন বলুন প্রদীপ বাবু, আপনি বলুন। বলছি আপনারা শুনুন। এই রোহিণী আমার দূর সম্পর্কের বোন। ওর বাবার মৃত্যুর পর থেকে ও আমাদের বাড়িতেই থাকে। আসল কথা কি বলবো, ছোটবেলা থেকে টাকার উপর ওর খুব লোভ। টাকার জন্য সবকিছু করতে পারে। তাছাড়া ওর মাথায় সামান্য গন্ডগোল আছে।
তার প্রমাণ ওর ব্যাগ থেকে আমি এই 50,000 টাকার বান্ডিলটা পেয়েছি। কি এবার আপনাদের সবার বিশ্বাস হলো তো? যান যান সবাই আপনারা বাড়ি যান। বাহ বাহ প্রদীপ্তা বাহ, শেষে আপনিও বিক্রি হয়ে গেলেন। একদম চুপ। তোমাকে না কতদিন বলেছি আমাদের পারিবারিক ব্যাপারে তুমি নাক গলাবে না। কি দরকার ছিল এরকম একটা মিথ্যে নাটক করার? নাটক? ঠিকই তো বাড়ি যাও মা, বাড়ি যাও। এরকমই হয়, তোমার জীবনের নাটক এই তো সবে শুরু। বাড়ি যাও মা, বাড়ি যাও। বাড়ি যাও মা, বাড়ি যাও। এরকম ভুল আর একদম করো না। ভুল? আমি ভুল করেছি। মানুষের সম্মানের যে টাকার মূল্য যে এত বেশি সেটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার দাদা যখন বলছে আমার মাথায় গন্ডগোল আছে তখন আছে। না আমি যাই। না রোহিণী, তুমি যেও না। চলে যেতে হবে তুফান, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমার জীবন যৌবন যে সব মিথ্যে হয়ে গেল। এই সভ্য সমাজের বুকে আজ আমার একটাই পরিচয়, আমি একজন মানসিক ভারসাম্যহীন নারী। লোভ লালসার নখ দিয়ে আমার হৃদয়টাকে তাসের ঘরের মতো 1 মিনিটে ভেঙেছিল, তছনছ করে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার স্বপ্নের নীড়। আমার যে সব শেষ হয়ে গেল তুফান, সব শেষ। তুমি শান্ত হও দিদি, তুমি শান্ত হও। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি শেষ করে ফেলবো। দাদা তুমি আমাকে ছাড়ো, আমি ওই জানোয়ারটাকে শেষ করে ফেলবো। কোথাও যাবো না আমি, তোকে আমি দেখা নেবো। প্রদীপ্তা, প্রদীপ্তা শুনুন, আপনি রোহিণীকে নিয়ে যাবেন না। প্রদীপ্তা, প্রদীপ্তা, আমি কিন্তু আপনাদের ছাড়বো না। একদিন না একদিন আমি প্রমাণ করবই। আর সেদিন আপনাদের কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাব নৌকাতে। অফিসার, দিস ইজ মাই চ্যালেঞ্জ। তার আগে আপনি এখান থেকে বদলি হয়ে যাবে। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। আর তা না হলে প্রেমে বাঁধানো ছবি হয়ে যাবি রে শালা শুয়োরের বাচ্চা। তবে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন আর আমাদের চক্ষু দেখবেন। আপনি তো বলেছিলেন যে সামনের ইলেকশনে আপনি আমাকে দাঁড় করাবেন। হ্যাঁ, কথা যখন দিয়েছি সে কথা আমি রাখবো। আপনি শুধু আমার কথা মতো কাজ করে যান, আর দেখুন আমি কি করি। ও হ্যাঁ, আর একটা প্রাইভেট কথা। না না না, এখানে নয়। প্রাইভেট কথা প্রাইভেট জায়গায় হওয়া ভালো। এখন আসুন, আসুন আমার সঙ্গে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। হৃদয়ে আশার আলো ভরিয়ে আবার, হৃদয়ে আশার আলো ভরিয়ে আবার দিও না শূন্য করে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। মা, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া যে বড় অসহায় মা। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে বাঁচবো না। বাঁচবে না,
বাঁচবে না, কেউ বাঁচবে না। গভীর জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসছে হিংস্র জন্তু জানোয়ারের দল। তাদের ধারালো নখ দিয়ে ক্ষত বিক্ষত করে দেবে মানুষের জীবন, কেড়ে নেবে বেঁচে থাকার অধিকার। ইতিহাসের পাতা জুড়ে নেমে আসবে বিরাট বড় একটা শূন্য। আর সেই মহাশূন্যের পথ ধরে একটা দল ছুট পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে এগিয়ে চলেছে সুখের খোঁজে। কি বলতে তুমি আবার গিন্নিমার ঘরে এসেছো? তুমি জানো না গিন্নিমা তোমাকে সহ্য করতে পারে না? কেন এসেছো এই ঘরে? একটা সত্য যা আমাকে কুড়ে কুড়ে খায়, একটা প্রশ্ন যা আমাকে পাগল করে তোলে। বলতে পারিস ভজরি, কেন আমার মা আমাকে সহ্য করতে পারে না? কারণ গিন্নিমা তোমাকে মানুষ বলেই মনে করে না। গিন্নিমা কাছে তুমি একটা জন্তু, পাগল ছাড়া আর কিছুই নও। না আমি জন্তু নই, না আমি পাগল নই। আমারও মন আছে, আমারও ভালোবাসতে ইচ্ছে করে, আমারও ভালোবাসা পেতে ইচ্ছে করে চিৎকার করে মা বলে ডেকে মায়ের পাশে বসে আদর খাই। জানিস ভজহরি, জানিস এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এক করে দিলেও মায়ের ভালোবাসার মূল্য যে দেওয়া যাবে না রে। গিন্নিমার কাছে টাকার চেয়ে মূল্যবান আর কিছু নেই বর্দা বাবু। তাই তো মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। কোথায় যাবে তুমি? অনেক দূরে, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে জানবে না। জানিস ভজহরি, জানিস এই পৃথিবী হয় ভোগীর না হয় যোগীর। আমি তোর কোনোটাই নই। আমার প্রাণের ভাই প্রলয়, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, সেও কিনা আমাকে একটা জন্তু বলে মনে করে। কে বলে তুমি জন্তু? কেন তুমি এইভাবে ঘরের মধ্যে ঢুকে বসে থাকো? নির্দেশ বাড়ির বাইরে বেরোনো যাবে না, কারণ আমি যে একটা পাগল। না, পাগল তুমি নই। ছোটবেলা কত সুন্দর ছবি আঁকতে, গান গাইতে, সেদিনের কথা কি সব ভুলে গেছো বর্দাবু? কেন তুমি এইভাবে নিজেকে লুকিয়ে রেখেছো? সারা জীবন ওকে এইভাবে লুকিয়ে বেঁচে থাকতে হবে? বাড়ির বাইরে বেরোবার কোনো অধিকার নেই। কেন এসেছিস আমার ঘরে? তোমাকে একবার দেখতে ইচ্ছে হলো মা, তাই তো চলে এলাম। মা? কে তোর মা? আমি তোকে একদিন বলেছি তুই আমাকে মা বলে ডাকবি না। তাহলে কি অনুরাধা সেন বলে ডাকবো? মা যদি হতে নাই পারবে, তাহলে কেন সেদিন বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে তুমি বলেছিলে সারা জীবন তুমি আমার বাবার পাশে থাকবে? কেন তুমি সেদিন বলেছিলে তুমি আবার সব দায়িত্ব নেবে? তোর মতো একটা বদ্ধ উন্মাদকে আমি দেব না। কৈফিয়ত নয় মা, কৈফিয়ত নয়। আমি শুধু তোমার কাছে এটা জানতে চাইছি, বলো মা বলো, কেন আমার ভাই আমাকে মানুষ বলে মনে করে না? কেন তোমাকে বিয়ে করার পর আবার বাবা ঘরের কোণে একটা চাকরের মতো পড়ে থাকে? বাবার চাওয়া পাওয়া ভালো মন্দের কি কোনো মূল্য নেই তোমার কাছে? বর্দাবু তুমি চুপ করো। মায়ের সঙ্গে এভাবে কথা বলতে নেই। চলো আমার সঙ্গে তোমার ঘরে। না আমি ঘরে যাব না, আমি চুপ করবো না। বলো মা বলো, আজকে তোমাকে বলতেই হয়। জবাব দাও মা, তুমি জবাব দাও। আমি জানতাম তুমি ঠিক এই জবাবটাই দেবে, কারণ এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা যে তোমার নেই মা। যাক, অন্তত তোমার স্পর্শটা তো পেলাম। আজ আমি বেশ ভালো করে বুঝতে পারছি আমার বাবাকে ভালোবেসে নয়, বাবার সম্পত্তির লোভে তুমি তাকে বিয়ে করেছিলে। আমাকে মানুষ করবার জন্য নয়, আমাকে একটা অমানুষ তৈরি করবার জন্য তুমি তাকে বিয়ে করেছিলে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা বদ্ধ উন্মাদকে আমি ভালোবাসবো? আপনি চুপ করুন। শোন ভজহরি, কাল থেকে যন্ত্রণার স্থান ওই বাগানের ঘরে। আপনি কি বলছেন গিন্নিমা? আমি যেটা বলছি এ বাড়িতে সেটাই হবে। আমার কথাই শেষ কথা। না, বর্দাবু ঘরে থাকতে পারবে না, কষ্ট হবে। থাকতে ওকে হবে। আজকের পর ওর স্থান ওই বাগানের ঘরে। ওর মুখ যেন আমি আর কোনোদিন দেখতে না পাই। একদম চুপ। তোর প্রতি দয়া মায়া মমতা আমার কিচ্ছু নেই। শোন ভজহরি, তুই যদি আমার কথা না শোনিস তাহলে তোকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। আর একটা কথা তুইও কান খুলে শুনে রাখ সুবর্ণ, তুইও যদি আমার কথা না শোনিস তাহলে সবার আগে মারবো তোর ওই বাপটাকে। শুনবো মা, আমি তোমার সব কথা শুনবো।
শুধু তুমি আমার বাবাকে বাঁচতে দাও। ছাড় হাত ছাড় বলছি। গায়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সরে যা সরে যা জন্তু কোথাকার। তারপরে করো তুমি আজ এত অভিমান, যে আশায় বেঁচে আছি সে তো তোমারই দান। তারপরে করো তুমি আজ এত অভিমান, যে আশায় বেঁচে আছে সে তো তোমারই দান। আজ আবার সব কেড়ে খেলার পুতুল করে, আজ আবার সব কেড়ে খেলার পুতুল করে, কেন রেখে যাও আমারে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, যেও না। চলো বড়বাবু চলো, আজ থেকে তুমি বাগান ভরে থাকবে, চলো। তাই চলে ভজরি, চলো বড়বাবু চলো। বড়বাবু কি হয়েছে? কি হয়েছে বড়বাবু? আমার সেই যন্ত্রণাটা আবার শুরু হয়ে যাবে। আমার ইঞ্জেকশনটা কই? আমার ইঞ্জেকশনটা দে, ইঞ্জেকশন। বড়বাবু 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 ছেড়ে দে অয়না, তুই আমাকে ছেড়ে দে। এই সমাজে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। তুই আমাকে ছাড়, আমি নিজেকে শেষ করে দিতে চাই। দিদি দিদি তুই শান্ত হ, আমার কথাটা শোন। আমি জানি বুঝি তোর মনের অবস্থা, যে ক্ষতি তোর হয়ে গেছে সেই ক্ষতি পূরণ করার মতো ক্ষমতা কারো নেই, কিন্তু তার জন্য তো তুই দায়ী নস। দায়ী এই সমাজ ব্যবস্থা। তুই কতগুলো পশুর শিকার হয়েছিস, তারা জোর করে তোর সচেতন করে নিয়েছে, তবু তোকে বাঁচতে হবে দিদি। মরে যাওয়া মানেই তো হেরে যাওয়া, তোকে প্রতিশোধ নিতে হবে দিদি। কিন্তু এই লজ্জা নিয়ে কি করে বেঁচে থাকবো বলতে পারি? সবাই আমাকে দেখে উপহাসের হাসি হাসবে, অকারণে দয়া দেখাবে, কেউ কেউ আবার কুপ্রস্তাব দেবে। রাস্তাঘাটে আমি মাথা উঁচু করে চলতে পারবো না। সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবো, ওই দেখ যাচ্ছে সেই ধর্ষিতা মেয়েটা। তবুও তোকে বাঁচতে হবে দিদি। সময়ের সাথে সাথে মানুষ সব ভুলে যাবে, তোকেও সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। চল চল দিদি, তুই ঘরে চল। না, ও ঘরে যাবে না। রোহিণীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওর বাবা অর্থাৎ আমার কাকা খ্রিস্টান মেয়েকে বিয়ে করার পর থেকে যেমন এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তেমনি আজকের পর থেকে রোহিণীর সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক রইল না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? হ্যাঁ দিচ্ছি। তোর বাবার মৃত্যুর পর দয়া করে তোকে এ বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর তুই যা কাণ্ড ঘটালি এরপর তোকে আর এ বাড়িতে রাখতে পারবো না। দাদা শুধু এখানে এনে রাখনি দাদা, তার বিনিময়ে কাকার জমি জায়গা পুকুর বাগান সব তুমি আত্মসাৎ করেছো। সেই জমি বিক্রি করে বন্ধুদের নিয়ে জুয়া খেলার মদ খেয়ে সমস্ত টাকা তুমি নষ্ট করেছো। বেশ করে আমি মদ খাই, 100 বার খাবো, সে কি 1000 বার খাবো না। তোর কি দরকার ছিল ওর বারে নাচতে যাবার? এই আমি তোকে খেতে দিতে পারছিলাম না, চুপ করে দাঁড়িয়েছিস কেন? আমার কথা উত্তর দে। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম দাদা। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকের একটা কাজের প্রয়োজন, তাই আমি বারের চাকরিটা নিয়েছিলাম। তাছাড়া ছোটবেলা থেকেই নাচ গানটা আমি ভালোই জানি, তাই। এখন কি হবে? আর অন্য কোনো চাকরি ছিল না? এই চুপ করে থাকিস না, আমার কথা উত্তর দে। তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও তো দাদা। কত টাকা দিয়েছে তোমাকে ওই রণবীর রায়, যার জন্য সবাইকার সামনে দিদিকে তুমি পাগল বলে প্রতিপন্ন করলে? তোমার সারা জীবনের শিক্ষা আদর্শকে তুমি টাকার মদের বোতলের কাছে বিক্রি করে দিলে দাদা। টাকাই মানুষের জীবনে সব নয় দাদা, টাকা ছাড়াও মানুষের জীবনে আরো কিছু আছে। হ্যাঁ, এই দুনিয়ায় টাকাই শেষ কথা। এই পৃথিবীতে যার টাকা নেই তার জীবনের কোনো দাম নেই। কি করতে পারলো রোহিণী? কি করতে পারলো? আর কোনোদিন পারবেও না।
আইন ওই বড় লোকদের কেনা, আইন আদালত ওসব আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। এই বয়সে কত দেখলাম। আমিও তোমাকে সেই ছোটবেলা থেকে দেখছি দাদা। ছোটবেলায় তুমি আমাকে কত ভালোবাসতে, প্রতিদিন বাজার থেকে আমার জন্য লজেন্স কিনে নিয়ে আসতে। তুমি কত ভালো ছিলে দাদা। আস্তে 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 তুমি কত বদলে গেলে দাদা। হ্যাঁ বদলে গেছি, কিন্তু কেন বদলে গেছি সেটা একবার চিন্তা করে দেখেছি? আমিও ভালো স্টুডেন্ট ছিলাম, আজও পর্যন্ত একটা চাকরির জোগাড় করতে পারলাম না। সেরকম ভাবে তুমি কোনোদিন চেষ্টাই করনি দাদা। তোমার থেকে কত খারাপ ছেলে চাকরি করছে। আসলে তুমি ছেড়ে দে আর না, আমাকে নিয়ে তোদের ভাই বোনের মধ্যে আর কোনো ঝগড়া করতে হবে না। সত্যি তো, আমার মতো মেয়েকে কেই বা ঘরে রাখতে চাইবে? না না, আমি চলে যাব দাদা, আমি চলে যাব। না দিদি, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আর তোকে যদি চলে যেতে হয় তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। আন্না। হ্যাঁ দাদা, তাহলে তোমার সংসার খরচটা আরো কমে যাবে। তাছাড়া দুদিন পরে আমার যদি কেউ ক্ষতি করে তখন তুমি আমাকেও এই বাড়ি থেকে বের করে দেবে। তার থেকে আগে চলে যাওয়াই ভালো। এত বড় কথাটা তুই বলতে পারলি আর না? হ্যাঁ বললো, কারণ আপনি যদি সবার সামনে এত বড় মিথ্যা কথাটা বলতে পারেন যে রোহিণীদির মাথার গন্ডগোল আছে, তাহলে অন্য কোনো ভুল করেনি। কারণ টাকাই তো আপনার জীবনের সব। তোমাকে না কতদিন বলেছি তুমি এ বাড়িতে আসবে না? আসবো প্রদীপ দা, যতদিন না আমি আপনার বোনকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে পারছি ততদিন আমি আসবো। কারণ কোনো ক্ষমতা নেই আমাকে আটকাবা। তুমি ভাবলে কি করে তোমার মধ্যে একটা থার্ড ক্লাস ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সাহসটা আমার বরাবরই একটু বেশি। তাই? তাছাড়া আপনাকে আর কষ্ট করে বিয়ে দিতে হবে না, তবে আমরা দুজনেই বিয়েটা করে নিতে পারি। তবে তার আগে রোহিণীদের যারা এত বড় ক্ষতি করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না। না, এ ব্যাপারে তুমি একদম মাথা ঘামাবে না। তুমি ঠিক বলেছো দাদা, যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে তুফান। তাছাড়া আমার দাদা যখন চায় না, তাই বলে সবকিছু জেনে হাত পা গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ থাকবে। কি করতে পারবে তুমি? রাস্তাঘাটে ট্রামে বাসে মেয়েরাই ধর্ষিতা হচ্ছে, কোটা দোষী শাস্তি পাচ্ছে। এরপর ওরা যদি আবার অন্যার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাই বলছি যা হয়ে গেছে গেছে, এটা নিয়ে জল ঘোলা করে না। এটাই আমার শেষ কথা। প্রদীপ দা শুনুন, আপনি চলে যাবেন না। এইভাবে সব অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া ঠিক নয়। আমি বলছি প্রদীপ দা, ছেড়ে দাও তুফান, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। সেই ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে এবারে রাস্তাটা আমি ভেবেছিলাম নাচ গানটা যখন জানি তখন এই চাকরিটা করে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু আমার ভাগ্য আমাকে দুর্ভাগ্যের কালো অন্ধকারে ঠেলে দিল। হারিয়ে গেল আমার জীবনের সংজ্ঞা, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে ফেললাম আমি। এই সংসারে আমার মতো মেয়ের কোনো মূল্য নেই। তাই যদি পারো আমার একটা উপকার করবে। বেশ, বলো আমাকে কি করতে হবে? আমায় একটু বিষ এনে দেবে। আমি খেয়ে মরি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যা। দিদি তুমি জানো, শোনো দিদি, অন্য তুমি কি চাও না এই দোষীরা শাস্তি পাক? দাদা যতই না বলে তুফান, তবে আমি বলছি তুমি ওদেরকে এমন শাস্তি দাও যা দেখে আর কোনোদিন কেউ যেন ওরকম কাজ করার সাহস না পায়। তুমি যদি সবসময় আমার পাশে থাকো, আমাকে এইভাবে সাহস যোগাও, তাহলে সব অসাধ্যকে আমি সাধন করতে পারবো না। তাই নাকি? কিন্তু আসল কাজটাই তো এখনো করতে পারলে না। বেশ, বলো কি কাজ? আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যেতে। আরে বাবা, বিয়ে করলে তো প্রেম বাসি হয়ে যাবে। আর তাছাড়া তো তারাক্ষী, যদি বলি বিরহ যন্ত্রণা সহ্য হচ্ছে না তাই। ও তাই? হ্যাঁ শোনা যাও, অঙ্গ চলে যা, বিয়ের কথা বললেই এড়িয়ে যাও। আর যদি আমাকে বিয়ে না করো তাহলে তোকে সামনে আমি যাকে পাবো তার গলায় আমি মালা পরিয়ে দেব। সুযোগ আমি তোমাকে দেবই না। তার আগে আমি তোমাকে। এই কি হচ্ছে কি? ছাড়ো বলছি। আমি আমার অন্যকে সারা জীবন এইভাবে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতে চাই,
কিন্তু তোমার দাদা চায় না আমাদের বিয়েটা হোক। তুমি যদি বলো তাহলে তোমার হাত ধরে এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। অন্না। তার আগে তোমাকে অনেক বড় হতে হবে তুফান, চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়বে একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার হিসাবে। কি পারবে না? পারবো, পারবো না। তোমাকে খুশি করতে আমি সব পারবো। তাই তো আজ আমি ছুটে চললাম সত্যের সন্ধানে। তুফান না, এই প্রথম তুমি আমাদের বাড়ি এলে, বলো কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো, তবে বড্ড সেকেলে পুরনো দিনের জমিদার বাড়ির মতো। আসবাবপত্র পুরনো দিনের, এখন মডার্ন যুগ, কত সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। প্রলয় দাদাকে বলে এসব ওল্ড ফার্নিচার গুলোই পাল্টে দেবো, তারপরে এই বাড়িটাকে আমি আমার মনের মতো করে সাজাবো। আরে হবে হবে, সব হবে। আগে তুমি আমার হয়ে এই বাড়িতে এসো তো। আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি প্রলয়। কিন্তু এখনো যে আমার মনের চাওয়া পাওয়ার অনেকটাই বাকি। দুষ্টু, আমাদের চাওয়া পাওয়া মিটে নিতে বাধা কিসের? এসো না আমার কাছে এসো। আমি তো তোমার কাছেই আছি এরিনা। আরো কাছে, আজ তোমাকে আরো কাছে পেতে ইচ্ছে করছে, একেবারে নিবিড় করে। আমার শরীরটা তোমার শরীরের কাছে বিলি দিতে মন চাইছে। এরিনা তুমি এই বিরহ জ্বালা যে সয় না, আমাকে তোমার করো প্রলয়, তোমার বাহুডোরে আমাকে তুমি আবদ্ধ করো প্রলয়। এরিনা। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙে তুমি তুমি করে মনে আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো। এই মনে মনে কুজনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মনে আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আইনি আই কাছে আয়। হাজারো মেঘের মেলায় হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আইনি আই কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশায় কখন হারালো মন। ভালোবাসায় 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 চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙে তুমি তুমি করে মনে আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো রে, ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো। এই কবে তুমি তোমার বাবাকে বলে আমাদের বিয়েটা ফাইনাল করবে? হবে না, হবে না, ফাইনাল হবে না। এই ছবি ফ্লপ করবে, তাই ডিরেক্টর সাহেব এ দৃশ্য রাখবে না। তার মানে মানে গ্রিন সিগন্যাল নেই, কর্তা বাবুর এ বিয়েতে মত নেই। বাবার মতামতের কোনো মূল্যই নেই আমার কাছে। তাছাড়া বাবা কি আমি মানুষ বলেই মনে করে না, তাই না ছোট বাবু? আপনাকে তো আবার ছোট বাবু বলা যাবে না, ছোট সাহেব বলতে হবে। এই তোমাদের কাজের লোকটাকে আমি একদম সহ্য করতে পারি না, খালি মুখে বড় বড় কথা। তাহলে কি আপনার এই ছোট পোশাকের মতো ছোট ছোট কথা বলবো? দেখলে দেখলে ও কি বললো? ও নয়, ও নয়, আমার বাম্মাদা একটা নাম আছে ভজহরি, আমাকে সেই নামেই ডাকবেন, তা নাহলে আমি আপনাকে এ ওই বলে ডাকবো। এই এই রাস্তায় বলুন পাটকাল। চুপ কর স্টুপিড। আহা, যেন কাতলা মাছের পিস। আমি কাতলা মাছের পিস? তোমার সামনে অবাক অপমান করছে, তুমি কিছু বলবে না? ওর কথা তুমি কিছু মনে করো না। এই ভাজারি যা আমাদের জন্য 2 কাপ কফি করে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি ছোট সাহেব। তা ম্যাডাম, আপনার চিনি ক চামচ?
না মানে আজকাল তো অর্ধেক লোকের সুগার, এত মিষ্টি চাকম চুকুম করে ইয়ে খেলে সুগারের আর দোষ কি? শালা দেখেই আমার সুগার উঠে যাচ্ছে। কি সব ইচিং বিচিং ব্যাপার। আবার বাজে কথা। দাঁড়া, মা বাড়ি ফিরুক, মাকে বলে তোর কি ব্যবস্থা করে তুই দেখ। সেটা যে তুমি খুব ভালো পারবে তা আমি জানি, কারণ প্রতিমা মারা যাওয়ার পর তোমার মাকে বিয়ে করে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাজে বকো না বাবা, মা ছিল বলে এই যাত্রায় তুমি বেঁচে গেলে, নাহলে তোমার এত সম্পত্তি বিজনেস কে দেখাশোনা করতো? তোমার সব সম্পত্তি বড় ভূতে খেত। তা 12 ভূতের মধ্যে আপনি নিশ্চয়ই একটা ভূত। তুই ঠিক বলেছিস ভজহরি, মানুষের চেয়ে বড় ভূত আছে নাকি? যেমন ধর তোর ছোটদা বাবু, আরে ছোটদা বাবুর বান্ধবী এরিনাও একটা ভূত। একটু ভুল বললেন করতে বাবু, উনি তো মেয়ে মানুষ, ভূত কি করে হবে? উনি শেওড়া গাছের শাকচুন্নি। দেখছেন না ছোট সাহেবের বুকের উপর কিরকম চেপে বসেছে? যেদিন ঘাড় মোটকে রক্ত খাবে সেদিন বুঝতে পারবে। কর্তা বাবু, আমি শাকচুনি? এই জানোয়ারটা সেই থেকে আমাকে অপমান করে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? মান অপমান বোধ আপনার আছে থাকলে ভাবি পুত্রবধূ হয়ে শ্বশুরের সামনে যে পোশাক পরে দাঁড়িয়ে আছেন তাতে আমারই লজ্জা হচ্ছে। শোনো বাবা, তোমার আজকে বাড়ির সামান্য একটা চাকর আজ বড় বড় কথা বলছে, ওকে আমি বাড়িতে দাঁড়াবো? না, ও কাজটা তুমি একদম করতে যেও না। ভজহরি আজ যাই হোক, ওর মতো সৎ এবং বিশ্বাসী মানুষ তুমি আজকাল কোথাও পাবে না। ভাত চড়ালে কাকের অভাব হয় না, টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়। তা হয়তো পাওয়া যায়, কিন্তু তাতে জল মেশানো থাকে। আজকালকার দিনে সৎ এবং বিশ্বাসী মানুষ তুমি কোথাও পাবে না। সত্যের চাদর অসত্যের ছেদায় ভরে গেছে, আর সেই ছেদা দিয়ে ঢুকে পড়েছে লোভ, লালসা, হিংসার পোকা। ধোকা বাবা, সব ধোকা। এই ভজহরি একদিন আমাদের সবাইকে ধোকা দিয়ে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে পালাবে, এই কথা আমি তোমায় বলে রাখলাম। আমার যেন আবার সে দুঃসাহস না হয়। অনেক ভাগ্য করে তুমি আমার মতো ছেলে পেয়েছো বাবা। একদম খাঁটি কথা বলেছেন ছোট সাহেব। দুদিন বাদে অনেক ভাগ্য করে বৌমাও পাবেন, তবে একটু সাবধানে থাকবেন কর্তা বাবু। বিয়ের আগেই আপনার ছোট বৌমা যেভাবে বাড়িতে নাচতে শুরু করেছে, বিয়ের পর আপনার মাথায় উঠে না নাচে। আগে আমি এই বাড়ির বউ হয়ে আসি, তারপর তোর কি অবস্থা করবো তখন তুই বুঝতে পারবি। দিল্লি বহুত দূর হ্যাঁ, আগে বউ হয়ে আসুন তারপর দেখা যাবে। আচ্ছা, এর প্রতিশোধ যদি আমি নিতে না পারি তাহলে আমার নামও প্রলয় সেন নয়। তোকে তো আমি বাড়িতে তাড়িয়ে ছাড়বো। এসো এরিনা, আমরা এখন একটু বাগানে গিয়ে বসি। হ্যাঁ, তাই চলো। কথায় আছে কুকুরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। ভজহরি, ওদের কথায় যেন তুই কিছু মনে করিস না ভজহরি। না কর্তা বাবু, না মনে করলে কি, মনে করলে কি এ বাড়িতে কাজ করতে পারতাম? কবেই কাজ ছেড়ে দিয়ে চলে যেতাম। গিন্নিমা তো আমাকে মানুষ বলেই মনে করেন না। আমি সব জানি রে ভজহরি, কিন্তু কি করবো বল, আমার যে কিছুই করার নেই। কেন নেই কর্তা বাবু? কেন আপনি এর প্রতিবাদ করেননি? ভয়ে? হারিয়ে যাওয়ার ভয়ে। তুই আমার সুবর্ণের মুখের দিকে তাকিয়ে তুই আমার এ বাড়িতেই থাক ভজহরি। আপনি ভাবলেন কি করে আপনাকে বর্দা ওকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যাব? কোন সেই ছোট বয়সে বাড়িতে আপনাদের কাজে ঢুকেছি? আপনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন, তাই যত কষ্টই হোক এ বাড়ি ছেড়ে যাব না কর্তা বাবু। মাঝে মাঝে আমার মনে হয় মা ও বেটাটার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু পারি না। এই বিশাল প্রপার্টি, এই বিজনেস, এই ফ্যাক্টরি সব আমার, হ্যাঁ রে আমার। অথচ আমাকেই পঙ্গু সাজিয়ে রেখে সমস্ত দখল করে বসে আছে ওই অনুরাধা। কর্তা বাবু, তাই তো লোহার খাঁচায় বন্দি সিংহের মতো যন্ত্রণায় কাতর আর্তনাদ করা ছাড়া আর যে আমার কোনো উপায় নেই ভজহরি, আর যে আমার কোনো উপায় নেই, কোনো উপায়। কর্তা বাবু, সবাই সব কিছু পারে না কর্তা বাবু। ধৃতরাষ্ট্র যদি দুর্যোধনকে সাবধান করত, অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনতে পারত, তাহলে কুরুবংশ ধ্বংস হতো না। এই এত বড় বাড়ির কাজ করতে করতে আমার গতটাও শেষ হয়ে যাবে। এই এত বড় বাড়ি আমি পারবো না। গিন্নিমাকে কইতে হবে আর একটা লোক দেখতে। কেন? আমি তো আছি তোর জন্য।
তোর লোক দরকার, আমি তো আছি তোর গাড়ির ড্রাইভার। ওই ইচিং মিচিং করে ঠিক চালিয়ে নেব। ওই যে মাঝে মাঝে কি বলিস, তা আমি কিছুই বুঝি না। পুরি আমার ডবল ডিমের অমলেট রে, একদিন সব জলের মতো বুঝিয়ে দেব। একটু কাছে আয় না, বস না। দেখেটা আমাকে দেখলে একবারে প্রেম উঠলে উঠছে। কবে থেকে বলছি আমার দাদাকে আমাদের ব্যাপারটা বল। তোর দাদাটা মাইরি একটা পোয়েমাল, শালা কলির পাঠা, সবসময় সিং উঁচিয়ে গুতুতে আসছে। দেব শালাকে একদিন পটকে। তোর সাহস আমার জানা আছে। ভিতু কোথাকার? ভিতু আমি। এবাড়ি কর্তব্য পর্যন্ত আমাকে ভয় পায়, তাই আমি ঠিক করেছি তোকে বিয়ে করে এ বাড়িতে থেকে যাবে। তুই করবি ঘরের কাজ আর আমি করব বাইরের কাজ। তাই নাকি? ঠিক তাই। আর কাজের ফাঁকে তোকে জড়িয়ে ধরে বলবো, হাসলে যে মিষ্টি করে প্রেম ধরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ধরে দু চোখ ভরে। ছিল যেমনের আশা দিলি হাতে শক্তি করে, ছিল যেমনের আশা দিলি হাতে শক্তি করে, হাসলে যে মিষ্টি করে প্রেম ধরে দু চোখ ভরে। ছিল যেমনের আশা দিলি হাতে শক্তি করে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। সবার লক্ষ্যে চুপি সারে আসিয়াছি তোমার দ্বারে, যেমন করে সাপ ব্যাং ধরে টিকটিকি আরশোলা শিকার করে, ঠিক সেইভাবে কপ করে ধরে কপ করে খেয়ে নেব রসের রাজা রসরাজ। এই রে পাগলটা এসে গেছে। না না, পাগল বলিও না, বড় বড় কবি সাহিত্যিক সবাই পাগল। শোনো, তোমাকে উদ্দেশ্য করে আমি একটা সাহিত্য রচনা করেছি। শরৎচন্দ্র করেছিল দেবদাস, আর আমি করেছি রক্তচক্ষু পিশাচ। পারু পারু তুমি কোথায়? মুঝে ছোড়কে মত যা। পারু তুমি কোথায়? আমি এখানে। শালা শরৎচন্দ্রের ঝাড়ু মাল আর কি। আজকাল তো সব ঝেড়ে ঝুড়ে চলছে ভাই। নতুন করে কে আর কি লিখছে? এখান থেকে খাবলে নিয়ে ওখানে, ওখান থেকে খাবলে নিয়ে সাহিত্য রচনা করে ফেলেছে। সবই তো ঠিক আছে, তা মালা হাতে নিয়ে ঘুরছো কেন ভাই? আজ যে মেয়েকে সামনে পাবো তার গলায় মালাটা পরিয়ে দেব। জ্যোতিষী বলেছে এই সময় নাকি আমার বিয়ের যোগ চলছে, এটাই নাকি লাস্ট চান্স। এখানে কেন? জ্যোতিষী আরো বলেছে, কি বলেছে? যে মেয়ের নাম ফু দিয়ে শুরু তার সঙ্গেই আপনার বিয়ের যোগ আছে। তা তোমার নাম তো ফুলকি, তাই চলে এলাম। তোমাকে আমার বড় ভালো লাগে। উরি শালা, এ তো সিরিয়াস মাল। জানো, এবার আমি ঠিক করেছি তোমাকে নিয়ে একটা মহাকাব্য লিখবো। কিছু করেছে আপনার মহাকাব্য? বলো না, ও কথা বলো না। নাম কি দেব জানো? সিঁড়ির নিচে বিড়ির দোকান। তুমি দোকান, আমি খদ্দের। তুমি দোকানের পাঁচিল, আমি চিল। চ্যাঁ চ্যাঁ চ্যাঁ। আর আমি শালা কাপ, তোমারটাকে ঠুকরাবো। কা কা কা। শালা প্রেম করো আর মেয়ে পেলে না। বিরক্ত করিও না, গলাটা বাড়াও, মালাটা পরিয়ে দি। এবার মনে হয় আমি পাগল হয়ে যাব। তুমি পাগলি, আমি পাগলা। তুমি তালগান, আমি বাদুর। তোমার গায়ে ঝুলে থাকবো। চলাচ্ছে তোমাকে, আর তোমার একদিন কি আমার একদিন। বোঝা বল। যত আমার আসবটিটা নিয়ে আয় তো। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওরে বাবা, আবার আসবটি কেন? প্রেমের মধ্যে বটি এলো কোথা থেকে? ওরে বাবা, কি জ্বালা। তুমি তো বাদুর, তা আমি বাদুরের মাংস খেতে খুব ভালোবাসি, তাই তোমাকে কাটবো। ওরে বাবা, এত মাংস থাকতে থাকতে শেষে বাদুড়ের মাংস। ওরে বাবা, কি জ্বালা। নে ধর, ওটাকে মেরে ওই গাছে ঝুলিয়ে দে। নে, আজ ওর একদিন কি আমি বাড়ি যাবো, চল তোকে বাড়ি পাঠাচ্ছি। আমি জল খাবো। ফাট শালা, ফাট ফাট।
কেটে যায়, ফুটবে যে কবে স্বপ্নেরই সেই দিন আসবে যে একদিন, দিন গনে মন যে যায় আলো ছায়া, দিন গনে মন যে যায় আলো ছায়া। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, রাত নামে দু চোখে ঘুম জরা, লাল পরি নীল পরি কল্পনা, রাত নামে দু চোখে ঘুম জরা, লাল পরি নীল পরি কল্পনা। কখন থেকে আমাকে একা বাগানে বসে রেখে প্রলয় যে কোথায় গেল? এত বড় বাগানে একা একা বসে থাকতে ভয় করে না বুঝি? আজ আসুক একবার, দেখাবো মজা। ওভাবে চিৎকার করে উঠলে কেন? বলি হয়েছে নাকি? ওই শয়তানটা আমাকে আমার গায়ে কি? এই শোয়া, তোর এত বড় সাহস, তুই এরিনার গায়ে হাত দিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। মা মা দেখো, তোমার বড় ছেলের কাণ্ড দেখো। এরিনাকে বাগানে একা পেয়ে তোর এত স্পর্ধা, আজ আমি তোকে একেবারে মেরেই ফেলবো। বল, এরকম কাজ আর কোনোদিন করবি? বল। মা, তুমি আমার কথাটা শোনো। মা, কে তোর মা? এই অনুরাধা সেন একটা জন্তুর মা হতে পারে না। এত গরু ছাগল রাস্তাঘাটে মরে যাচ্ছে, আর এই জন্তুটা মরেও না। আজ আমি তোকে একেবারে মেরেই ফেলবো। কি করছেন গিন্নিমা? বড়দাবুকে এভাবে মারছেন কেন? একদম চুপ। তুই থাকতে বলি, তুই থাকতে এই জন্তুটা বাড়ির বাইরে বেরোয় কিভাবে? একটা মানুষ সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকলে যে মারা যাবে। ও মরবে না, ও আমাদের সবাইকে একেবারে মেরে শেষ করে দেবে। কুঁজোরা বাচ্চি দয়ে শুতে ইচ্ছে করছে, মেঘ ছেড়ে দেখে নিজেকে ধরে রাখতে পারছে না। প্রলয়, ওর উপযুক্ত শিক্ষাটাই দিয়ে দেয়। না, ছুট সব না, শিক্ষা করবে। ছুটু সব। এই ভজন সরে যা। হে জন্তু, বল, এমন কাজ আর তুই কোনদিন করবি? কিরে বল, করবি? কেন ভাই তুই আমাকে মারছিস কেন ভাই? আমি তো কোনোদিন তোদের কাছে কিছু চাইনি ভাই, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি ভাই, আমি তো বাগান ঘরটার এক কোণে পড়ে থাকি, তবু তুই আমাকে মারছিস কেন ভাই? না, আমি সহ্য করবো না, তোদের কোনো অন্যায় অত্যাচার আমি মানবো না। কি করবি জন্তু? কি করবি তুই? তোকে করে মেরে একদম একদম তুই ওর গায়ে হাত দিবি না। কেন, কি করেছে কি? আমি বলছি শুনুন, ওই পাগলাটা বাগানে আমাকে একা পেয়ে জড়িয়ে ধরে, না সে কথা আমি আপনাকে বলতে পারবো না। না না না, আমি বিশ্বাস করি না। আমার বড়দাবু এমন কাজ করতে পারে না। এরিনা কি তাহলে মিথ্যে কথা বলছে? ভাগ্যিস প্রলয় এসে গেছে। এই, তোমার যে একটা এরকম উন্মাদ দাদা আছে, কই আগে তো আমাকে বলনি? না, ও আমার দাদা নয়। এই জন্তু, এখন এরিনার পায়ে ধরে ক্ষমা চায় না। ছোটু সাহেব, আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল করে আবার ক্ষমা চাওয়াচ্ছে? সরে যা বলছি। মারো এই জন্তুটাকে। ছি 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 ছি, আমার মান সম্মান সব একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। ধুলো থেকে তুলে নিয়ে এসে আমার এ বাড়িতে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম অনুরাধা ওকে মানুষ করার জন্য, কিন্তু একটা দিনের জন্য তুমি ওর দিকে ফিরেও তাকাওনি। কাকা বাবু, পাগল কখনো মানুষ হয় না। পাগলও নয়, পাগল হচ্ছ তুমি। তাই তুমি আজ ভাসুরের গায়ে হাত দিলে। আমি খুব ভালো করে জানি আমার সুবর্ণ কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। তুই বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওর দিকে এগিয়ে যাইনি। আমি তো শুধু ওকে বোনের মতো। বাহ, চমৎকার। দেখছো মা, দেখছো বাবার সামনে ও কেমন অভিনয়টা করছে। ওর ভালো মানুষের অভিনয় করে আমি বার করব। আমি অনুরাধা সেন, আমি যেটা মনে করি সেটাই করি। চলে এসো এরিনা। হাই প্রলয়। হ্যাঁ, তাই চলুন। ভাবলে আমার গায়ে কাটা দিয়ে উঠছে। চলু রে পাগলা। দাঁড়া, দাদাকে বলে খুব তাড়াতাড়ি তোকে পাগলা করে পাঠানোর ব্যবস্থা করছি। সেই বরং ভালো, বাকি জীবনটা তাহলে একটু শান্তিতে থাকতে পারবো। শান্তিতে। ও ভগবান, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি কাঁদছো বাবা?
তুমি কাঁদছো? তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয়। তুই মরে যা হতভাগা। তোর মতো মানুষের এ সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মা তোকে জন্ম দিয়েই তোকে আমার কাছে ফেলে রেখে চলে গেল। আমি তো মরতেই চাই বাবা, আমি তো মরতেই চাই, কিন্তু মরণ যে আমাকে দয়া করে না। তাই তো মাঝে মাঝে মাকে ডেকে বলি, মা তুমি তোমার খোকাকে তোমার কাছে ডেকে নাও। মা কথা বলো না বর্তাবু, কথা বলো না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার? হ্যাঁ, খাবার খাবার খাবার, খানিকটা খাবার। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট একটি কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টে মুরগির সঙ্গে আশ্রয় যদিও বা মিলল, উপযুক্ত আহার মিলল না। সকাল থেকে সন্ধে পর্যন্ত সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক। খাবার খাবার, খানিকটা খাবার। খাবারটা খেয়ে নাও বর্তা বাবু। রে ভজা দে, না রে ভজা না, এই খাবার আমি খেতে পারবো না। ওদের মার খেয়েছে, আমার পেট ভরে গেছে। আরে বাবা সুবর্ণ, তোর খুব লেগেছে তাই না রে বাবা? কই দেখি। ইস, এইভাবে কোনো মানুষ একটা জন্তুকেও মারে না। না বাবা না, আমার একটু লাগেনি বাবা, আমার একটু লাগেনি। এই যে পশুর চামড়া, গন্ডারের চামড়া। বাবা সেদিন কেন তুমি আমার জন্মের সঙ্গে সঙ্গে আমাকেও মেরে মায়ের চিতার সঙ্গে আমাকেও জ্বালিয়ে দিলে না? তাই তো মাঝে মধ্যে আমার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। মনে হয় আমার এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। আমি দায়ী? তুমি দায়ী। বলো বাবা, বলো কেন তুমি অনুরাধা সেনকে বিয়ে করে আমার মায়ের আসনে বসিয়েছো? বলো, না হলে এই মুহূর্তে আমি তোমার গলা টিপে শেষ করে দেবো। উনি যে তোমার বাবা। বাবা পিতা, খাবারটা খেয়ে নাও বর্তা বাবু। রে ভজা দে। বাবা তুমি এই খাবারটা একটু নিজে হাতে করে আমাকে খাইয়ে দেবে বাবা। দিন না করতে বাবু, বর্দা বাবুকে খাবারটা খাইয়ে দিন না। হ্যাঁ রে বাবা, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। কি মজা, কি মজা। আজকে আমার বাবা নিজে হাতে করে আমাকে খাইয়ে দেবে। আয় না ভজা, আয় না। না বাবা, বড্ড খিদে পেয়েছে গো। অনুরাধা, এ কি করলেন গিন্নিমা? খাবারটা আপনি ফেলে দিলেন। দিলাম। আজ এই জন্তুটার খাওয়া বন্ধ। দেখুন পাগলাটা কেমন করছে। বেশ করেছে, মাঝে মাঝে জন্তুটাকে একটু শিক্ষা দিতে হবে। তুমি কাকে কি বলছো এরিনা? 2 দিন বাদে ও তোমার ভাসুর হবে। ভাসুর বলে মানে কে? বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি আমার এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যাব না। এই বাড়ির বউ হয়ে আসার পর আপনাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। দেখলে বাবা, দেখলে তোমার নিজের ছেলেকে নিজে হাতে করে খাইয়ে দেওয়ার অধিকারটুকু পর্যন্ত তোমার নেই। আসলে আমরা হলাম এই সংসার সার্কাসের সব একটা জোকার। আর এরা সব হচ্ছে একটা রিং মাস্টার। তাই এরা আমাদের যেমন করে নাচাবে, আমাদের ঠিক তেমনি করেই নাচতে হবে। তাই তো ভগবানের উদ্দেশ্যে হাত জোর করে মিনতি করে বলি, ভগবান আমাকে মুক্তি দাও। চলো বর্দাবু চলো। তবে যাবার সময় আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যারা আজ তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, তাদেরও একদিন খাবার জুটবে না। তা না হলে মিথ্যে হয়ে যাবে ভগবান। মিথ্যে, সব মিথ্যে। কালের চক্রধ্বনি শুনিতে কি পাও তুমি? কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। চলো বর্দাবু চলো, ঘরে শোবে। চলো বর্দাবু চলো। আরে যা একেবারে মতো শুয়ে দে, যেন জন্মের মতো উঠে দাঁড়াতে না পারে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছে। আমিও অপেক্ষা করছি।
কবে আপনার ছেলে প্রলয় সেন আর ওই শয়তানের রণবীর রায়কে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাব? একই তুফান, তুমি? হ্যাঁ স্যার, আমি স্যার স্যার আপনি তো একসময় এই গ্রামেরই প্রধান ছিলেন। ছোটবেলায় আপনার কাছে থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি স্যার। আমি দেখেছি কিভাবে এই সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষদের দিকে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজ যে আমার গায়ে এই খাকি পোশাকটা দেখছেন, সেটা আপনার দয়াই স্যার। সেদিন আপনাকে দেখেছিলাম, আর আজ দেখছি আপনার স্ত্রী এই অনুরাধা সেনকে। আমাকে বেশি দেখার চেষ্টা করো না, তাহলে তোমার ওই চোখ দুটোই আমি কানা করে দেব। তুমি চুপ করো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তুফান। সে কি সে? আপনি কিছু শোনেন না? এর মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তুমি এখান থেকে যাবে নাকি? যাবো তো বটাই, তবে তার আগে আপনি জবাব দিন। কেন আপনার ছেলে প্রলয় সেন একটা গরিব মেয়ের দারিদ্রতার সুযোগ নিয়ে তারা এত বড় সর্বনাশ করলো? কেন হচ্ছে সমাজের চোখে ধর্ষিতা? কি অপরাধ করেছিল মেয়েটা? জবাব দিন, জবাব দিন অনুরাধা সেন। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কেউ ভালোবাসবে না স্যার, কেউ ভালোবাসবে না। হয়তো মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। ওই মেয়েটার আমি নিজেই সংসার গড়ে দেব। কিন্তু কে বিয়ে করবে ওই রকম একটা মেয়েকে? কেন? যে তার চরম সর্বনাশ করেছে সে। আমি প্রলয়ের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দেব। কোথায় গেলি রে বাবা? তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। ওই বুড়োটার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি ভাবলে কি করে মা ওই রকম একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করব? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আসলে পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই। তাছাড়া আপনি হয়তো ওই মেয়েটাকে। এই অফিসার, চিৎকার করবেন না, এটা আপনার থানা নয়, আর আমি আপনার কর্মচারী নই। তাই গলাটা একটু নামিয়ে কথা বলো। গলাটা নামিয়ে তুই কথা বল, হতভাগা। আইনটা তোর থেকে আমি একটু বেশি বুঝি। একবার যদি প্রমাণ হয়ে যায় এইরকম একটা জঘন্য কাজ তুই করেছিস, তাহলে তোর কি হবে একবার ভেবে দেখেছিস? মোটেও কোনোদিনও প্রমাণ করাতে পারবে না। তাছাড়া সরকার এখন আমাদের বড় বড় নেতা মন্ত্রীরা এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু ওই তুফান মুখার্জি কিন্তু আপনার হাতের মুঠোয় নয় অনুরাধা সেন। আজ আপনারা ছাড়া পেয়ে গেলেও আমি কিন্তু আপনাদের ছাড়বো না। এই কেস আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। দরকার হয় দিল্লি থেকে আমি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবো। তবে প্রলয় সেন আর রণবীর রায়কে আমি কিছুতেই ছাড়বো না। আমি বলছি প্রলয়, ওই মেয়েটাকেই তুই বিয়ে কর। আমি বলছি প্রলয়, ওই মেয়েটাকেই তুমি বিয়ে করো। তুফান বাবু, আপনি আমাদের একটা ভালো হওয়ার সুযোগ দিন। আপনি কি বলছেন কি দাদা? দাদা, প্রলয়কে আমি ভালোবাসি। তাছাড়া আপনি তো কথা দিয়েছিলেন যে এরিনার সঙ্গে প্রলয়ের বিয়ে দেবেন। সে কথা আমি ফিরিয়ে নিলাম। বিশ্বাস করুন অফিসার, এই কাজ আমরা করিনি। তবু আমাদের নামে যখন বদনাম রটেছে, তাই বলে ওই মেয়েকে আমায় বিয়ে করতে হবে? হ্যাঁ করবে। তোমার মা বাবার সম্মানের জন্য এরিনাকে তোমাকে ভুলতে হবে। দাদা পরে আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, এখন একটু চুপ করে থাকো। তবে তুফান বাবু, এই ব্যাপারটা নিয়ে আপনি আর কিছু করবেন না। আপনি বিয়ের ব্যবস্থা করুন, যত টাকা খরচ হয় আমি দেব। আমার নামে মিথ্যে কলঙ্ক নামানোর একটা সুযোগ আপনি দিন। এটা আমার অনুরোধ। কিন্তু না তুফান, আমি বলছি তুমি রাজি হয়ে যাও। এরপরেও যদি মনে হয় আমার শাস্তি পাওয়া উচিত, তাহলে পরাণ হাত করা নিয়ে চলুন লকাপে। দাদা, প্রলয়ের সঙ্গে ভুলতে হবে বোন, প্রলয়কে তোকে ভুলতে হবে। তুই একটা মেয়ে হয়ে কি চাস না আর একটা মেয়ে সুখে থাকুক? ওরে বোন, প্রলয় আর আমার নামে যে মিথ্যে অপবাদ রটেছে, সেই অপবাদ আমাদের ঘোচাতে হবে। বেশ, আপনার কথা আমি মেনে নিলাম স্যার। আজ আমি ও বাড়িতে গিয়ে বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখবো। তবে আমি এখন আসি স্যার, শুধুমাত্র আপনার কথায় আর রোহিণীদের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে আমি মত দিলাম। এই প্রথম তোমাদের শুভ বুদ্ধির উদয় হলো। আশা করি এবার তোমরা পাপের পথ থেকে ফিরে আসবে। তাহলে এই প্রলয়ের সঙ্গে ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা তোমরা করো। এখন আমি আসি। না না দাদা, না, এই কাজ তুমি করো না। কারণ ওকে ছাড়া আমি বাঁচবো না দাদা, ওকে ছাড়া আমি বাঁচবো না। দুর্মুখমে ওরে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? শুনুন দাদা, আপনি বললে ওই বিয়ে আমি করতে পারবো না।
এটা আপনি কি করলেন? সব জেনে বুঝে অ্যাক্টিং করলাম। এ বিয়ে হবে না, তাই নতুন করে আমি দাবার চালটা সাজালাম। এই কেসটা আমি নিজের হাতেই সাজাবো, তাই তুফান বাবুকে এখনকার মতো আমি চুপ করিয়ে দিলাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে বলছি শুনুন, বিয়ের দিন প্রলয় বিয়ে করতে যাবে না, তখন রোহিণী লগ্নভ্রষ্ট হবে। আর ঠিক সেই সময় ওর দাদা প্রদীপের সঙ্গে কথা বলে আমার সাগরের রসরাজের সঙ্গে আমি বিয়েটা দিয়ে দেবো। ব্যাস, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু রোহিণী কি রসরাজকে বিয়ে করতে রাজি হবে? ওই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর একটা ভালো দিন দেখে আয় রিনা, আমি তোমার হাতে আমার বোনটাকে তুলে দেবো। সত্যি দাদা, আপনি আমাকে বাঁচালেন। তারপর তুই আর আমার বৌমা দুজন একসঙ্গে সংসার করবে। আমি আর রণবীর বাবু হাতে হাত মিলিয়ে জনগণকে টুপি পরিয়ে দেশ সেবা করব। দেশ সেবা। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। বিয়ে বিয়ে বিয়ে, আজ এ বাড়িতে বিয়ে। কতদিন পরে বাড়িটা আবার আলোয় আলোয় ভরে উঠবে, আর দিদির জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। বিয়ে হচ্ছে বিখ্যাত বিজনেসম্যান সত্যব্রত সেনের ছেলে প্রলয় সেনের সঙ্গে। আজকে দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অধীর আগ্রহে বসে থাকে। ও আমার জীবনে যে কবে এই দিনটা আসবে, আমার যা আনন্দ হচ্ছে না। আরে বাবা, সব আনন্দ তো দিদির বিয়েতে ঘরে ছেড়ে দিও না। এই অদমের জন্য একটু রেখে দাও। রেখে দিয়ে কি হবে? আমি বেশ বুঝতে পেরেছি, তুমি যখন আমাকে বিয়ে করবে তখন আমার আর আনন্দ করার বয়স থাকবে না, একদম বুড়ি হয়ে যাব। তাহলে তো ভালোই হবে। প্রেমে তোমরা রেকর্ড করবো, সারা জীবন ধরে প্রেম করব, আর বিয়ে করবো 60 বছর বয়সে। হ্যাঁ শোনা যাও, সবসময় তোমার এই রসনাটা আমার ভালো লাগে না। আমার বুঝি ইচ্ছে করে না? আমারও খুব ইচ্ছে করে জানো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এই লগ্নেই আমি তোমাকে বিয়ে করে নিই। তাহলে আর বাধা কোথায়? হয়ে যাক একই লগ্নে দুই বোনের বিয়ে একসাথে। সত্যি জানাম না, আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি এত সহজে যে সবকিছু মিশে যাবে। কি করেছে, কি হয়ে গেল? কিন্তু কিন্তু আমি ভাবছি অন্য কথা। ও বাড়িতে গিয়ে দিদি সুখী হবে তো? কিন্তু তোমার দিদি তো এই বিয়েতে কোনো আপত্তি করেনি। দিদি তার ভাগ্যের উপরে জীবনটাকে ছেড়ে দিয়েছে। তাছাড়া দাদা যেখানে রাজি হয়েছে সেখানে দিদি আর একটাও কথা বলেনি। জানি না, জানি না অন্য ভগবান তোমার দিদির কপালে কি লিখে রেখেছেন। আমি যাই, ওদিকে আবার লোকজন আসতে শুরু করে দিয়েছে। আসি কেমন? তুফান তুফান যেও না। শোনো তুফান, পাগল ছেলে আমাকে খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসি। মানে মানে প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, মানে ভালোবেসে ফেলেছি। কি অপূর্ব শরীর তোমার, ভগবান একেবারে ছাঁচে ফেলে তৈরি করেছেন। যেখানে যতখানি মাংসের দরকার ঠিক ততখানি দিয়েছে। তোর পা থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই খাপে খাপ। আস্তে করে একটু চাপ, শুধু রস আর রস। কি কথা বলছেন? তাই এখানে ওই রসমালাই মৌচা, মানে বিয়ে বাড়িতে মিষ্টি মুখ করতে এলাম। কে আপনি? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি তোমাকে দেখেছি, তুমি যখন কলেজ যাও মাঝে মাঝে তোমাকে দেখি, আমি তোমাকে চিনি। চেনা সম্পর্কের মধ্যে অনেক অজানা অন্ধকার লুকিয়ে থাকে, আর সেই অন্ধকারের মধ্যে মানুষের চরিত্রটা হয়ে যায় মরীচিকা। না না, মরীচিকা নয়, মরীচিকা নয়। পরিচয় করার সুযোগ হয়নি। অধমের নাম রণবীর রায়। ও আপনি সেই লোক যে আমার দিদির জীবনটা। না না, বলো না, সব মিথ্যে। ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। ধর্ষণ হেই মানে? না না, ধর্ষণ নয়, ধর্ষণ। বর্ষণ, আমার চোখে জলের বর্ষণ। আমি জানি আমি খুব খারাপ, তবু খারাপের মধ্যেও তো ভালো গুণ আছে। কাম মানে প্রেম, নিষ্কাম প্রেম। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দুঃশালা, মাঝে মাঝে হিরোর মতো অভিনয় করতে ইচ্ছে করে, তবু শালা ভিলেনের মতো হাতটা এগিয়ে যায়। কি হলো? চুপ করে আছেন কেন? না, এটা আমার নার্ভের রোগ, নার্ভের রোগ। সুন্দরী কাউকে দেখলেই আমার হাতের নার্ভের প্রবলেম দেখা দেয়, আর তখনই হাতটা এগিয়ে যায়। দাদা হয়ে বোনের গায়ে হাত দিলে কি হবে বোন? দাদা? কাদা। আমার মনে নেই কোনো কাদা। আমি রণবীর যা করি বীরের মতোই করি।
তাই আজ থেকে তোকে বোনের আসনে বসিয়ে বীরের মতো তোর গায়ে আমি হাত দিয়ে দিলাম। হয়ে গেল, বীরের মতো এই মেয়েটার ব্যবস্থাও করে দেবে রে। একবার দাদা বলে ডাক, দেখবি সব ভয় কেটে যাবে। বীরের মতো ডেকে দে। দাদা, বোন, দাদা, বোন, দাদা। কি রসরাজ, তুমি কাঁদছো কেন? না মানে আপনি কাঁদছেন বলে। আইসাব, আবার কাঁদছো কেন? এবার কাঁদছি অন্য কারণে। কি কারণ? এ বিয়ে হচ্ছে না তাই বলে। কি বলছেন কি আপনি? বিয়ে হচ্ছে না মানে? যাহা সত্য তাহাই বলছি, প্রলয় বাবু বিয়ে করতে আসছেন না। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও গো ঠাকুর, তুমি আমার দিদিকে এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো দিদি, দিদি। এইবার তুফান, কিভাবে তোমার পাতা জালেই আমি তোমাকে জড়িয়ে দিলাম। আমি রণবীর চিরোন্নত মমশী। এইবার রোহিণী লগ্ন ভ্রষ্ট হবে। কেন স্যার, আমি তো রেডি হয়েই বসে আছি। অনেক কষ্টে একটা সুযোগ এসেছে, সেটাও কি হাত ছাড়া হয়ে যাবে? না রসরাজ, বিয়েটা আমি তোমার সঙ্গে দেবো। এখন চলো যাওয়া যাক, ওদিকের খেলাটা কেমন চলছে দেখি, তারপর ঠিক সময় হবে আমার সঙ্গে রোহিণীর মালা বদল। ঠিক বলেছো, তাহলে এসো, এর সমস্যা। শুধু তোমার জন্য, তোমার কথা শুনে এই বিয়েতেই মত দিয়েছিলাম। রোহিণী যদি লগ্ন ভ্রষ্ট হয়, আমি তোমাকে ছাড়বো না তুফান। আপনি বিশ্বাস করুন প্রদীপ দা, স্যার আমাকে কথা দিয়েছিলেন। তাছাড়া এই বিয়েতে ও বাড়ির সবাই রাজি ছিল। রাজি তো তাহলে এলো না কেন? কেন প্রলয় বিয়ে করতে এলো না? প্রলয়কে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছি ছি ছি, বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, আমার মরে যেতে ইচ্ছে করছে। না না, মরবে কেন, মরবে কেন? আমি থাকতে কাউকে মরতে দেবো না। আরে বাবা, বাঁচার জন্যই তোমাদের বীরের মতো লড়াই। ঠিকই তো, ঠিকই তো। স্যার যখন এসে গেছেন তখন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তাই তো আমি বর সেজে চলে এসেছি, এ বিয়ে হবে। আর রসরাজ, তুমি একটু চুপ করবে? এই যে আপনি বলুন না, এই বিয়েতে ও বাড়ির সবাই মত ছিল কিনা? হ্যাঁ, আমার সামনেই তো কথা দিয়েছিল। আর সেই জন্যই তো আমি প্রদীপকে ডেকে টাকা দিয়ে এই বিয়ের ব্যবস্থা করতে বললাম। তাহলে এখন কি হবে রণবীর বাবু? ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। রোহিণী থেকে তাহলে লগ্ন ভ্রষ্ট হবে? না না, তা কখনো হয় নাকি? বীরের মতো আমাদের বিয়েটা দিয়ে দিতে হবে। ঠিকই তো, ঠিকই তো। পাত্র তো রেডি হয়েই বসে আছে। কে? কেন? আমি বিয়ে করব রোহিণীকে। তুমি? না 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 না, তাছাড়া এখনো ভালো পাত্র পাবে কোথায়? যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, হাতে কিন্তু আর আমাদের সময় নেই। চুপ করুন, চুপ করুন আপনারা। আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। শুধু শুধু আজকের রাতটা, কাল সকালে আমার দেহটাই নদীর জলে দেখতে পাবেন। এই বিয়ে আমি করব না। আমি হাত জোর করে আপনাদের সবার কাছ থেকে এটুকু সময় চেয়ে নিলাম, এই মুখ আর আপনাদের দেখতে হবে না। দাঁড়াও মা, আমি হতভাগ্য বাবা, আমার ছোট ছেলে তোমার সঙ্গে বেইমানি করেছে, কিন্তু আমি পারিনি মা, কারণ আমি যে বাবা। তাই তোমার বিপদের দিনে আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আমার বড় ছেলের সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করতে পারি। বড় ছেলে মানে সুবর্ণ? সে তো একটা জন্তু, বর্ধন মা। না না না, আমার বোন কি খেলার পুতুল? একটা উন্মাদের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব না। তুমি ঠিক বলেছো প্রদীপ, যান যান বাড়ি যান। আর তাছাড়া রসরাজের সঙ্গে আমরা তো বিয়ে ঠিক করে ফেলেছি। ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো, ঠিক। ও, তাহলে তো আর আমার কিছুই করার নেই। তাহলে এখন আমি আসি। দাঁড়ান, এ বিয়ে হবে। আমি ওই উম্মাদকেই বিয়ে করব। তুমি কি বলছো দিদি? আমি ঠিকই বলছি ভাই। তোমরা হাজার চেষ্টা করলেও আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে, আমাকে তো সেখানেই যেতে হবে। ওই বাড়ির ছেলের সাথে যখন আমার বিয়ে ঠিক হয়েছে, ওই বাড়ির ছেলেকেই আমি বিয়ে করব। এই বিয়েটা করছি আমি প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ আমাকে নিতেই হবে, প্রতিশোধ। শুনুন বাবা, আপনার ওই জন্তু উম্মাদ ছেলেকেই আমি বিয়ে করব। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। প্রতিনিয়ত দুঃখ যার জীবনের সঙ্গী, বেদনার বালু চড়ে যার বাসা,
নিরাশার অন্ধকারে হারিয়ে গেছে যার স্বপ্নের সুর, তার জীবনের বাঁশিতে কখনো মিলনের সুর বাজতে পারে না। পারে। রাতের অন্ধকার যতই কালো হোক না কেন, দিনের আলো সেই অন্ধকারকে দূর করে দেয়। কয়লার খনির মধ্যেই তো হিরে থাকে। কিন্তু তুমি যাকে হিরে বলে মনে করছো, সে তো আসলে একটা সামান্য পাথর। সেই সামান্য পাথরকে আমি আমার ভালোবাসা দিয়ে পরশ পাথরে পরিণত করব। বেহুলা যদি তার মৃত স্বামীকে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমিও পারবো আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুস্থ করে তুলতে। তুমি বুঝতে পারছো না? আর কোনো কথা নয় বাবা সুবর্ণ, এসো মা। ঈশ্বরকে সাক্ষী রেখে আমি আমার সুবর্ণকে তোমার হাতেই তুলে দিলাম। হয়ে গেল, বিয়ে হয়ে গেল। সত্যব্রত সেনের পাগল ছেলের সঙ্গে রোহিণীর বিয়ে হয়ে গেল। সত্যি মা, কি চালটাই না চাললে, সব মরলো তো লাঠিও ভাঙলো না। আমি তো প্রথম থেকে খুব ভয় পেয়েছিলাম। এ আপনি কি করছেন কি? আর দাদা সব কি বলছে? আরে সবই তো তোমার দাদার বুদ্ধি। তাছাড়া তুমি ভাবলে কি করে যে তোমাকে ভুলে গিয়ে ওরকম একটা বার ডান্সারের সঙ্গে আমি আমার ছেলের প্রলয়ের বিয়ে দেব? আচ্ছা মা, দাদা না হয় পাগল, কিন্তু রোহিণী, রোহিণী এই বাড়ির বউ হয়ে আসছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তা না হলে ও দাদাকে বিয়ে করতে রাজি হবে কেন? তুমি ওর কি ব্যবস্থা করবে? ওকে বরণ করে একেবারে শ্মশানে পাঠিয়ে দেব। আরে দুটোতে যেতে দে, তারপর ওর গায়ে কেরোসিন তেল ঢেলে একেবারে আগুনে পুড়িয়ে মারবো। কেন শুধু শুধু মারতে যাবেন মা? আমি এই বাড়ির বউ হয়ে আসার পর আমার তো একটা কাজের লোক লাগবে নাকি? ওই মেয়েটা এই বাড়ির কাজকর্ম দেখাশোনা করবে, তাহলে আপনাকে আর কাজের লোক রাখতে হবে না। সত্যি তোমার বুদ্ধি আছে না? আরে কার বউ মা সেটা তো দেখতে হবে। তবে খুব সাবধানে। তার আগে যেমন করে হোক ওই সুবর্ণকে দিয়ে এই পুরো সম্পত্তিটা আমার নামে লিখে নিতে হবে। আর নজর রাখতে হবে এরই মধ্যে ওই শয়তানিটার পেটে যেন বাচ্চা না আসে। এসে গেছে, ঘর আলো করে ঘরের বউ এসে গেছে। জন্তুর আবার বিয়ে, যেমন পাত্র উপযুক্ত পাত্রীও তার কপালে জুটেছে। দেখবো কতদিন এই বাড়িতে তুমি থাকতে পারো। দেখি 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 নতুন বইয়ের মুখখানা একবার দেখি। এ কি, এই যে মানুষের মতো দেখতে গো। কি ভাগ্য তোমার, শেষে একটা জন্তুর সাথে তোমার বিয়ে হলো, একটা পাগলের সাথে। কিন্তু এখানে তো তোমার থাকার কথা নয়। শুধু এখানে কেন, এই ভদ্র সমাজে কোথাও আমার থাকার জায়গা নেই। তাই তো ভেবেছিলাম ওপরে চলে যাব, কিন্তু নদী যেমন সাগরের টানে তার বুকে ছুটে যায়, আমিও তেমনি আমার স্বামীর টানে এখানে চলে এলাম, এই চিড়িয়াখানায়। চিড়িয়াখানা? আরে চিড়িয়াখানা নয়, আমার স্বামী যখন একটা জন্তু অথবা পাগল, তাহলে হয় এটা পাগলা গারদ, না হয় এটা চিড়িয়াখানা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এটা যদি চিড়িয়াখানা হয়, তাহলে আমি হলাম এই চিড়িয়াখানার রিংমাস্টার। যে আমার কথার অবাধ্য হয়, আমি তার শরীরে এঁকে দিই আঘাতের চিহ্ন। আর তার প্রথম নমুনাটা আমি তোমাকেই দেখে একটু ভুল করে ফেললেন শাশুড়ি মা। চিড়িয়াখানায় যেমন হরিণ ময়ূর থাকে, তেমনি হিংস্র বাঘিনীও থাকে। সবাই কিন্তু পোষ মানে না, সুযোগ পেলে আপনার ঘরটা মটকে দিতেও পারে। তাই খুব সাবধান। সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তোমাকে এদের কথা শুনে চলতে হবে, না হলে এরা তোমার খাবারে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলবে। শোনো, বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু মানুষ মানুষের মাংস খায়। বউকে দেখে মুখে বড় বড় কথা ফুটেছে, দেবো সারাকে। যাও, তুই তো নিজের ঘরে যা, তোর স্থান ওই বাগানের ঘরে। এতদিন ধরে আমি তাই তো আছি রে ভাই। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি একটা মানুষ, কিন্তু আজ যেন কেমন মনে হলো যে আমি একটা মানুষ। তাই তো আমি এখানে চলে এলাম। কিন্তু তুই আজ হঠাৎ আমাকে আবার মনে করিয়ে দিলি আমি আসলে মানুষ নই। আমি আসলে মানুষের আকারে একটা অমানুষ। তাই আমি আমার ওই বাগান ঘরটাতেই চললাম। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আজ থেকে তুমি বাড়ির ভেতরেই থাকবে, আমার সঙ্গে, আমার ঘরে। কেন গো, আজ রাতে তোমাদের ফুলসজ্জা হবে বুঝি? দেখুন মা, দেখুন প্রথম দিন এসে আপনার মুখের উপর কিরকম কথা বলছে। এখন থেকে টাইম না দিলে
আপনাকে কিন্তু বিপদে পড়তে হবে, এই আমি বলে গেলাম। চলো তুমি আমার সঙ্গে। না যাবে না, আমি বলছি যাবে, হাতটা ছাড়ুন। চলো আমার সঙ্গে। বাস বাস, চলো বর্দাবু। বৌদিমণি যখন বলে দিয়েছে তখন আজ থেকে তোমাকে ওই বাগান ঘরে থাকতে হবে না, আজ থেকে তুমি তোমার ঘরেই থাকবে। চলে এসো বর্দাবু, চলে এসো। কি তোমার এত দুঃসাহস? সাহসটা আমার বরাবরই একটু বেশি, তা না হলে কি আপনার বাড়ির বউ হয়ে আসতে পারি? ঠিক আছে, এই মুহূর্তে তোমায় আমি কিছু বললাম না, 2 দিন সময় আমি তোমাকে দিয়ে গেলাম, এরই মধ্যে ভেবে দেখো তুমি কি করবে। আমার কথা শুনে তুমি এ বাড়িতে থাকবে নাকি ওই রাস্তায় গিয়ে দাঁড়াবে? বলো বলো, কেন তুমি আমাকে বিয়ে করেছো? বলো বলো, কে চেয়েছিল তোমার কাছে স্বামীর অধিকার? শোনো, একটা জন্তুর সাথে কখনো একটা মানুষের সহবাস হতে পারে না। কে তোমাকে বলেছে এসব কথা? সবাই 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 বলেছে, সবাই বলেছে। বলো বলো, পারবে তুমি আমাকে ভালোবাসতে? পারবে তোমার উষ্ণ আলিঙ্গনে আমাকে আবদ্ধ করতে? বলো। কি হলো, অমন করে দূরে সরে গিয়ে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? কোথায় গেল তোমার ভালোবাসা? হে ভগবান, কি করে আমি এই মানুষটাকে ভালোবাসবো, কি করে নিজেকে ওর কাছে সমর্পণ করব? হে ঠাকুর, আমাকে শক্তি দাও। না না, আমাকে পারতেই হবে। কি হলো, ওর করে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? শোনো শোনো, শুধু তুমি কেন এই পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ছোটবেলা থেকেই মেয়েরা যখন পুতুল খেলতে শেখে তখন থেকেই তারা মনের মধ্যে স্বপ্ন দেখে কোনো এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকে বিয়ে করে নিয়ে যাবে। খুব সুন্দর দেখতে হবে তার মনের মানুষকে। কিন্তু সবার সব আশা কি পূর্ণ হয়? না, হয় না তো। আমারও এখন ইচ্ছে করছে, আমার সুন্দর স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করি। এসো আমার কাছে এসো। Put off all the lights, সব লাইট বন্ধ করো। এসো আমার কাছে এসো। না, আমি পারছি না। কেন পারছো না? আমি তোমার স্ত্রী, আমার এই শরীরের উপর শুধুমাত্র তোমার অধিকার। আমি তোমার সামনে নিজেকে মেলে ধরলাম। এসো, কাছে এসো, আমার কাছে এসো। দয়া দেখাচ্ছ তুমি আমাকে, করুণা করছো তুমি আমার সঙ্গে। শোনো, সারা জীবন সবাই শুধু আমার সাথে করুণাই করে গেছে। করুণা না, আমি কারোর করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। কিন্তু ভালোবাসার মধ্যে কোনো দয়া, কোনো করুণা থাকে না। তাহলে বলো, কেন বিয়ে করেছো আমাকে? তুমি বলো। আমাকে ভালোবেসে, নাকি আমাদের এই বিপুল সম্পত্তির লোভে, নাকি তোমার কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে? না রে বাবা সুবর্ণ, আমি তোর সঙ্গে ওর বিয়ে দিয়েছি। কেন বাবা, কেন তুমি এ কাজ করলে? আমার অন্ধকার জীবনের সাথে তুমি ওর মতো সুন্দরীর জীবনকে কেন জড়িয়ে দিলে? আসলে তোর ভাই প্রলয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল। ও আসলে ভাই বিয়ে করতে রাজি না হয়, তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দিলে। বাহ বাহ বাহ। আবার একটা ভুল নয়, তুমি আমাকে মানুষ করবার জন্য ওই অনুরাধা সেনকে বিয়ে করে আমার জন্য বাড়িতে মা নিয়ে এলে, কিন্তু সেই মা একটা দিনের জন্য আমাকে কাছে টেনে নিল না। তারপর তুমি আবার আমার বিয়ে দিলে। শোনো, যদি বাঁচতে চাও এই মুহূর্তে নিজের বাড়ি ফিরে যাও। বাঁচবো বলেই তো এখানে এসেছি। তাছাড়া মেয়েদের বিয়ের পর তো শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয়। পারবে তুমি। শোনো, আমার ওই সৎ মা আমার এই বাবাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না, শারীরিক মানসিক নির্যাতন করে। পারবে তুমি এসবের প্রতিবাদ করতে? বলো। পারবো, আমাকে যে পারতেই হবে, আর সেই জন্যই তো আমার এখানে আসা। আজ
যারা তোমাকে মানুষ বলে মনে করে না, একদিন আমি তাদের কাছে প্রমাণ করব যে তুমি তাদের চেয়ে কোনো অংশে কম নাও। তুমি পারবে মা, তুমি পারবে। আমাকে যে পারতেই হবে বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি জানি জীবন যুদ্ধে জয়ী হতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করি বৌমা, সব বাধা পেরিয়ে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। জয় তোমার হবেই, জয় তোমার হবেই। কি দেখছো অমন করে আমার দিকে? তোমাকে কি অপূর্ব সুন্দর দেখতে তোমাকে। মনে হচ্ছে যেন একটা দানবের ঘরে স্বর্গলোক থেকে এক দেবী নেমে এসেছে। এসো আমার কাছে, এসো আমার কাছে। না না, আমি পারবো না। শোনো রোহিণী, শোনো, আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার কাছে যাব না, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে তোমার ঘরে যাব না। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, তুমি শুধু আমার বাবাকে একটু দেখো, আমার বাবাকে একটু দেখো, আমার বাবাকে। তোমাকে ছেড়ে একা থাকার জন্য আমি এ বাড়িতে আসিনি। আমি বাসর সাজাবো সুবর্ণ, আমি তোমাকে ঘিরে বেঁচে থাকবো। তুমি যা বলবে আমি তাই করব। শুধু তুমি চলে যেও না, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথে, চিরদিনের চিরকালে। তাহলে কি পারবে এইভাবে জন্তুর মতো বেঁচে থাকতে? বলো, জবাব দাও। এইভাবে পড়ে পড়ে মার খেতে, সবার দয়ার পাত্র হয়ে ভিখারির মতো জীবন যাপন করতে? তুমি একটা ভীরু কাপুরুষ। না নয়, হ্যাঁ, তাই তুমি এভাবে নিজেকে সরিয়ে নিয়ে অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বেঁচে থাকতে চাইছো। আসলে তুমি একটা মেরুদণ্ডহীন জীব। কি হলো? থেমে গেলে কেন? হাতটা নামিয়ে নিলে কেন? মারো মারো আমাকে। আজ আমি তোমার কাছ থেকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা গ্রহণ করি। তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছো না? বিবেকের দংশন ওটা আছে তোমার, তাহলে এইভাবে নিজেকে শেষ করে দিতে পারতে না? শুনেছি ছোটবেলায় তুমি কত সুন্দর ছবি আঁকতে, কত ভালো গান গাইতে। ভুলে গেছে সেসব দিনের কথা? Get out from here, get out. আমি চলেই যাব আমি। এই মুখ নিয়ে তোমার সামনে এসে আর কোনোদিনও দাঁড়াবো না। আমি চলেই যাব। মিথ্যে হয়ে গেল আমার স্মৃতির সিঁদুর, মিথ্যে হয়ে গেল আমার প্রতিজ্ঞা। আমি চলেই যাব, চলে।
থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা হো এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে, এই সোনার তুলে, ও সাথী শুভ, ও সাথী শুভ। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী শুভ, ও সাথী শুভ, ও সাথী শুভ, ও সাথী শুভ। কি হলো? কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? বলো কি হলো? সুবর্ণ! অন্না, অন্না, আরে কোথায় গেলি রে? তাড়াতাড়ি শোন, তাড়াতাড়ি শোন। অন্না, কি হলো দাদা, এত চিৎকার করছো কেন? আমাদের দুঃখের জীবন শেষ, আর তোকে কষ্ট করে টিউশন করে সংসার চালাতে হবে না। তুমি কি বলছো দাদা? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। লটারিতে টাকা পেলে নাকি? একরকম তাই বলতে পারিস। শোন, রণবীর বাবু আমাকে ফোন করেছিল, তার হোটেলের ম্যানেজারের চাকরিটা আমার হয়ে গেছে। এই আরেকটা কথা শোন, রণবীর বাবু তার বোন এরিনাকে নিয়ে আজই আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তুমি সত্যি বলছো দাদা? এত বড় মানুষ আমাদের বাড়িতে বেড়াতে আসবে? এই আমাদের আর অভাব থাকবে না, আমার চাকরিটা হয়ে গেলেই তোর বিয়ে। কিন্তু দাদা, এই কিন্তু কি রে? এই অন্না, এই কিন্তু কি? এই তোর মুখটা আমার শুকিয়ে গেল কেন? ও হো হো হো, বুঝতে পেরেছি, তুফানকে তুই ভালোবাসিস তাই না? হ্যাঁ দাদা, তবে তোমার মনে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করতে চাই না দাদা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই দাদা। আমি সব জানি রে, আমি সব জানি, তাই তো আমি ঠিক করেছি তুফানের সঙ্গেই তোর বিয়ে দেব। তুমি সত্যি বলছো দাদা? আরে তোর সুখের জন্য আমি সব কষ্ট হাসি মুখে মেনে নেব। তুফান, তুফান এখন আসছে না কেন? তাহলে কি আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে? তুমি কি এত ভাবছো দাদা? এই না মানে ভাবছি তুফানের সঙ্গে আবার কথা বলার দরকার ছিল। তো আজই আমাদের বাড়িতে আসছে। আরে এই তো বলতে বলতে তুফান এসে গেছে। কি ব্যাপার? এত আনন্দের কারণটা জানতে পারি কি? বলবো মশাই, বলবো। তার আগে তোমাদের জন্য একটু গরম গরম চায়ের ব্যবস্থা করি। ওদিকে আবার ওই রণবীর বাবুর আসার সময় হয়ে গেছে। রণবীর বাবু? তা রণবীর বাবু তোমাদের বাড়িতে আসছেন কেন? দাদা, চাকরির ব্যাপারে। আর জানো, তোমার আমার ব্যাপারটা দাদা মেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? আমি জানতাম যে আমাদের ভালোবাসা কোনোদিন মৃত্যু হতে পারে না। বাহ বাহ বাহ, চমৎকার তুফান, চমৎকার। জীবনে এরকম প্রেম প্রেম খেলা আমার মতো আর কতজন মেয়ের সঙ্গে খেলবে? কত সহজে আমাকে মন থেকে সরিয়ে আবার অন্যের সঙ্গে ঠিক একই খেলা খেলছো। কে আমি? দারুণ নাটক করতে পারো তো। পুলিশ অফিসার না হয়ে যদি কোনো যাত্রার দলে নাম লেখাতে, তাহলে তুমি জীবনে আরো বেশি সাফল্য পেতে। দিনের পর দিন আমার সঙ্গে মেলামেশা করে, আমার মনটা নিয়ে খেলা করে, আমাকে ভালোবাসার গান শুনে এখন বলছো কে আমি? সেই দিনগুলোর কথা এত সহজে ভুলে গেলে কি করে তুফান? সেই ভিক্টোরিয়ার পাশাপাশি বসে স্বপ্নের জালবো না, কিংবা কোনো কফি শপে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করা? চুপ করুন আপনি। আবার তুমি থেকে আপনি এখানে না এলে তোমার আসল রূপটা আমি জানতে পারতাম না। আরে না, তুই চুপ কর, ওই সব দিনের কথা ভুলে যা। তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। চলো দাদা চলো, এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। চলো। চলে দাঁড়ান, আমি তুফানের মুখ থেকে সব শুনতে চাই। অন্না, ও কি বলবে? আমি বলছি শোনো, এই তুফান মুখার্জি দিনের পর দিন আমার বোনের সঙ্গে মেলামেশা করেছে, কতবার এরিনার সঙ্গে আমাদের বাড়িতে গেছে, আমাকে কথা দিয়েছিল এরিনাকে বিয়ে করবে, কিন্তু সে কথা রাখেনি। আসলে আসলে পুলিশের লোক তো। এসব আপনি কি বলছেন? কি মিথ্যে, সব মিথ্যে। তুমি বিশ্বাস করো না? ওনার কথা এক বললো সত্যি নয়। হ্যাঁ, সব সত্যি। স্যার ঠিকই বলেছিল না? আমি তোর আর তুফানের কথা স্যারকে বলি, স্যার তখনই বলেছিল তুফানের চরিত্রে দোষ আছে, আর তা জেনেও এই বিয়েতে তোকে মত দিই, তার কারণ তুই দুঃখ পাবি। একদম বাজে কথা বলবেন না। তুফান, তুমি তোমাকে আমি বিশ্বাস
করেছিলাম। এখনো তুমি আমাকে বিশ্বাস করবে? কারণ এটা যে একটা সাজানো নাটক, এটার কথা এক পণ্য সত্যি নয়। মিথ্যে, সব মিথ্যে। তাহলে এটাও কি মিথ্যে? আমার জন্মদিনে তোমার নাম লেখায় আংটি, যা তুমি আমাকে ভালোবেসে আমার আঙুলে পরে দিয়েছিলে, বলো এটাও মিথ্যে? দেখো তো চিনতে পারো কিনা? আংটি বলে আকাশ থেকে পড়লে যে, দেখো তো না এতে তুফানের নাম লেখা আছে কিনা? হ্যাঁ, এ তো তোমারই নাম লেখা আছে। আজও এই আংটি তোমার ভালোবাসার স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। প্রতি মুহূর্ত তোমার কথা আমার মনে পড়ে, প্রতি মুহূর্ত মনে পড়ে। কেন কেন তুফান, কেন কেন আমার বোনটাকে এইভাবে ঠকালে? কেন ওর ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলে? যা করলে বীরের মতো করলে না কেন? প্রণবীর আমার নাম, বলো বলো কত টাকা চাই, কত টাকা আমি তোমাকে দেবো? একদম চুপ করুন আপনি, একটাও বাজে কথা বলবেন না। ও বাজে কথা? আমার বোনের জীবনটা তোমার কাছে বাজে কথা? হ্যাঁ, তা তো বলবেই। চোর পুলিশ খেলার মতো প্রেম প্রেম তোমার কাছে একটা খেলা। স্যার, এই দৃশ্য দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল। ওরে কাঁচা ওরে পাকা, আই বুড়ো সব মেয়েদের ধরে ধরে নাচা। নাচার সঙ্গে মিলিয়ে কি বলা যায় স্যার? আর অসরায় তুমি চুপ করবে? আয় আয় বোন, আয় আমার সঙ্গে চলে আয়, আমার সঙ্গে তুই চলে আয়। না আমি যাব না। না, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে তুমি মুক্তি দাও। আমার ভালোবাসা তোমার কাছে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। আমিও তোমার কাছে হাত জোড় করে বলছি বোন, বীরের মতো। আহা, কি আবেগ স্যার! আপনার আবেগ দেখে আমার একটা কবিতা, না থাক বলবো না, বেগ কমে যাবে। আমি তোমার দিদি রোহিণীর ঘর বেঁধে দিয়েছি নিজের টাকা খরচ করে। তুমি আমার বোনের ঘর বাঁধার সুযোগ করে দাও বোন। তোকে আমি তুফান, ছি তুফান ছি, তুমি এত নোংরা। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তোমাকে? একটা মেয়ে কখনো নিজের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। তাছাড়া তোমার নাম লেখা আংটি, ওর হাতে ওই রকম সেম আংটি তুমি তুমি আমাকেও দিয়েছিলে। দাদা দাদা আমাকে অনেক দিন আগে সাবধান করেছিল, কিন্তু দাদার কোনো কথা আমি শুনিনি। আজ নিজের চোখে যা দেখলাম, এরপরেও তোমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ হ্যাঁ, এখনো তুমি আমাকেই বিশ্বাস করবে, কারণ এটা যে একটা সাজানো নাটক। তাছাড়া তোমার কি মনে হয় এইরকম একটা জঘন্য কাজ আমি করতে পারি? তুমি আমার দিকে তাকাও না, তুমি আমার দিকে তাকাও। তুমি ভুল করছো না। ভুল? ভুল আমি করেছিলাম, কিন্তু সে ভুল আমার